চাঁদনী আক্তার তার বাবার একমাত্র মেয়ে, প্রভাবশালী পরিবারের অধিকারী। বাবা তাকে সবসময় সেরা ভাবতেন এবং তার প্রয়োজনের কোনো অভাব রাখেনি। ছোটবেলা থেকে চাঁদনী যে কোনো কাজ নিজের ইচ্ছে মতো করে অভ্যস্ত। অহংকার যেন তার ব্যক্তিত্বের অংশ হয়ে গেছে। অন্যদিকে সাকিব হাসান চাঁদনীর বাবার কোম্পানির একজন কর্মচারী, মেধাবী এবং পরিশ্রমী, কিন্তু খুব সাধারণ জীবন যাপন করে। চাঁদনীর চোখে সাকিবের গুরুত্ব খুবই কম, কারণ তার মতে কর্মচারীরা সবসময় নিচু স্তরের মানুষ এবং সাকিবের মতো একজন সাধারণ ছেলের সাহসী নেই তার দিকে তাকানোর। সাকিব চুপচাপ তার কাজ করে যায়। চাঁদনীর অবজ্ঞা বা অহংকারের কোনো প্রতিবাদ করে না। চাঁদনীর বাবার কোম্পানিতে সাকিবের দক্ষতা সবাইকে মুগ্ধ করে, কিন্তু চাঁদনী তার গুরুত্ব খুব একটা দেয় না। তার কাছে সাকিব শুধু আরেকজন কর্মচারী, আর কর্মচারীরা তার কাছে শুধুই কাজের মানুষ। কোনো মানসিক মূল্য নেই তাদের। একদিন চাঁদনী অফিসে ঢুকতেই সবার দৃষ্টি তার দিকে। তার চোখে মুখে গ্ল্যামারের ঝলক, সাথে প্রায় রাজকীয় উপস্থিতি। অফিসের সবাই উঠে দাঁড়ায়, যার মধ্যে সাকিবও ছিল। সবার সামনে দিয়ে হাঁটার সময় চাঁদনী একবারও তাকায় না সাকিবের দিকে। তোমরা সবাই কাজ করছো ঠিকঠাক? কোনো সমস্যা নেই তো? অফিসের সবাই মাথা নাড়ায়, কিন্তু চাঁদনী কোনো উত্তর শোনার অপেক্ষা না করে সোজা নিজের কেবিনে চলে যায়। তার কাছে এসব সাধারণ প্রশ্নের কোনো গুরুত্ব নেই, কারণ সে জানে যে তাকে কেউ চ্যালেঞ্জ করবে না। দুপুরের বিরতির সময় সাকিব তার কেবিনের কাজ শেষ করে। হঠাৎ চাঁদনীর ডাকে তাকে চমকে দেয়। সাকিব, তুমি আমার কেবিনে আসো। সাকিবের মনে সন্দেহ জাগে। সে ধীরে ধীরে কেবিনের দিকে এগিয়ে যায়। চাঁদনীর সামনাসামনি দাঁড়িয়ে সে অপেক্ষা করতে থাকে। চাঁদনী সাকিবকে এক নজরে দেখে তার চোখে কোনো দয়া নেই, যেন সে একজন রাজকুমারী আর সাকিব তার সেবক। তোমার কাজ নিয়ে একটা সমস্যা আছে, আমি বলছি তুমি এত ধীরে কাজ করো কেন? সাকিব চমকায়। সে জানে তার কাজ সবসময় নিখুঁত হয়, কিন্তু চাঁদনী কিছু না কিছু খুঁজে বের করার জন্য। সাকিব মাথা নিচু করে শান্তভাবে উত্তর দেয়, ম্যাডাম, আমি যথাসাধ্য চেষ্টা করি কাজটা সঠিকভাবে করার জন্য, কিন্তু যদি কোনো ভুল হয়ে থাকে আমি ঠিক করে দেব। চাঁদনী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। ঠিক করবে? তুমি ঠিকঠাক কাজ করতে পারো না আর বলো ঠিক করবে? আমি চাই তুমি কাজটা আরো ভালো করো, বুঝলে? সাকিব শান্ত থাকে। তার ব্যক্তিত্বে বিনয় আছে, আর সে জানে চাঁদনীর সাথে তর্ক করে লাভ নেই। মাথা নিচু করে সে কেবিন থেকে বেরিয়ে আসে। দিনটি ছিল শুক্রবার। সাকিব সারা সপ্তাহের কাজ গুছিয়ে অফিস ছাড়ার জন্য প্রস্তুত হচ্ছিল। সপ্তাহ জুড়ে অনেক চাপ ছিল। চাঁদনীর চাহিদা ও কড়াকড়ির কারণে তাকে সবসময় সতর্ক থাকতে হতো। তবুও সাকিব কখনো তার দায়িত্ব ফাঁকি দেয়নি। চাঁদনীর কাজের চাপ এবং অহংকারী স্বভাবের মাঝেই সাকিব নিজের মানসিক শান্তি ধরে রেখেছিল। সে ঠিক তখনই ফোনে একটি কল পেল। কলটি ছিল কোম্পানির ম্যানেজারের কাছ থেকে, যিনি চাঁদনীর অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিশেষ কাজগুলো পরিচালনা করে। সাকিব, চাঁদনী ম্যাডাম তোমার তার বাসায় তলব করেছেন। আর সন্ধ্যায় একটা জরুরি মিটিং আছে, তুমি সেখানে উপস্থিত হবে। সাকিব একটু বিস্মিত হলো। অফিসের কাজ হোক ঠিক আছে, কিন্তু চাঁদনীর বাড়িতে যাওয়ার দরকার কেন? তবে সে কখনোই চাঁদনীর কোনো আদেশ উপেক্ষা করতে পারে না। বাধ্য হয়ে সে রাজি হলো এবং বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিল। সন্ধ্যায় সাকিব যখন চাঁদনীর বাসার দরজায় পৌঁছল, তার চোখ বিস্ময়ে ভরে গেল। বিশালাকার বাড়িটি রাজকীয় ধাঁচে তৈরি, দামি গাড়ি এবং চাকচিক্যময় পরিবেশে ভরা। এটা দেখে তার মনে একটু হলেও কষ্ট হলো। সে কখনোই এমন প্রাচুর্যের স্বপ্ন দেখেনি, কারণ সে জানতো এসব সম্ভব না। তবু এই প্রভাবশালী পরিবারের সাথে এইভাবে জড়িত ভাবতে কেমন যেন অস্বস্তি লাগছিল। দরজায় কড়া নাড়ার সাথে সাথে একজন দারোয়ান দরজা খুলে দেয়। আপনার জন্য অপেক্ষা করা হচ্ছে স্যার, ভেতরে আসুন। সাকিব একটু অবাক হলো। সাধারণ কর্মচারী হিসেবে স্যার সম্বোধন তার কাছেও অভ্যাস নয়, কিন্তু সে কোনো কিছু না বলে ভেতরে প্রবেশ করলো। ডাইনিং হলে চাঁদনী বসে আছে। তার চোখে এক ধরনের আত্মবিশ্বাস এবং অহংকারের মিশ্রণ, যেটা সব সময় থাকে। সে তার ফোনে ব্যস্ত, কিন্তু সাকিব ঢুকতেই চোখ তুলল।
তুমি এলে ভালো, এখানে বসো, আমাদের আজ একটু কথা আছে। সাকিব সম্মান দেখিয়ে চেয়ারে বসলো। চাঁদনির সুরে কিছু একটা ছিল, যেন সে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। সাকিব মনে মনে প্রস্তুত হলো এই নতুন কাজের কথা শুনতে, কিন্তু চাঁদনি আজ অন্য কিছু নিয়ে কথা বলতে শুরু করলো। তুমি অনেকদিন ধরে এখানে আছো তাই না? কাজ করতে করতে কি কখনো ভাবো এটাই তোমার ভবিষ্যৎ? সাকিব একটু চমকালো। চাঁদনির প্রশ্ন অপ্রত্যাশিত ছিল। সাধারণত সে সরাসরি কাজের ব্যাপারে কথা বলে, ব্যক্তিগত বিষয়ে নয়। ম্যাডাম, আমি শুধু আমার কাজটা ঠিকভাবে করার চেষ্টা করি। ভবিষ্যতের ব্যাপারে চিন্তা করাটা সময়ের উপর নির্ভর করে। চাঁদনি একটু হেসে ওঠে, কিন্তু সেই হাসিতে তাচ্ছিল্যের ছাপ স্পষ্ট। তোমার মতো সাধারণ কর্মচারীরা এসব কথাই বলে, কিন্তু সত্যি বলতে তোমার এই ছোট্ট জীবন নিয়ে আমি মজা পাই। তুমি এত ছোট চিন্তায় আটকে আছো, বড় কিছু করার কোনো স্বপ্ন দেখো না। আমি ভাবছি তোমাকে আর কতদিন এই কোম্পানিতে রাখবো। সাকিব একটু থমকে যায়। এতদিন ধরে তার কাজের প্রশংসা করেছে কোম্পানি, আর এখন হঠাৎ এমন কথা। চাঁদনির কথায় মনে হচ্ছিল সে যেন তাকে চাকরি থেকে ছাঁটাই করার কথা ভাবছে। ম্যাডাম, যদি আমার কাজে কোনো সমস্যা থাকে তাহলে আপনি সেটা বলতে পারেন। আমি সবসময় শিখতে এবং আরো ভালো কাজ করতে আগ্রহী। চাঁদনি আরো একবার হেসে ওঠে, তবে এবার তার হাসির মধ্যে কিছুটা রহস্যের ছাপ ছিল। আমার কথা অন্যভাবে বোঝো না সাকিব। আমি আসলে চাই তোমার জীবনে বড় কিছু হোক, যেমন আমি আশা করি আমার মতো কেউ হয়। কিন্তু তোমার মতো সাধারণ একজন মানুষের সেটা সম্ভব কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। সাকিব আর কিছু বলল না। চাঁদনির প্রতিটি কথায় তার অহংকার আর তাচ্ছিল্য স্পষ্ট। তবে সে চুপ করে থেকে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করলো। দিন কেটে যায়, রাত আসে। সাকিব বাসায় ফিরে আসার সময় তার মন ভারাক্রান্ত ছিল। চাঁদনির অহংকার আর কথাবার্তা তাকে আহত করেছিল, কিন্তু সে জানে চাঁদনি এমনই। নিজের মনকে শান্ত রেখে সে ঠিক করলো সে আরো কঠোর পরিশ্রম করবে এবং নিজেকে প্রমাণ করবে। এইদিকে চাঁদনি তার মনে অজানা এক চিন্তা নিয়ে ব্যস্ত। সে জানে সাকিব তার বাবার কোম্পানির জন্য খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সে কখনো তা মেনে নিতে চায়নি। তার মনে সবসময় সাকিবের প্রতি এক ধরনের তাচ্ছিল্য ছিল, যেটা তার অহংকারী স্বভাবের কারণে। তবে সময়ের সাথে সাথে চাঁদনির চোখে ধীরে ধীরে কিছু পরিবর্তন আসতে শুরু করে। সে বুঝতে পারে সাকিব শুধু একজন সাধারণ কর্মচারী নয়, তার মধ্যে কিছু বিশেষত্ব আছে। আর এইখান থেকেই তাদের সম্পর্কের আসল যাত্রা শুরু হবে। সময় চলে যায়, অফিসের ব্যস্ততা বাড়তে থাকে, আর সেই সাথে চাঁদনির অহংকারও যেন দিনে দিনে আরো বেশি প্রকাশ পেতে শুরু করে। তার চলাফেরায়, কাজের ধরনে সবসময় একটা শীতলতা এবং তাচ্ছিল্য লক্ষ্য করা যায়। সাকিব এদিক থেকে খুবই ভদ্র, নীরব একজন কর্মচারী। যতই অপমান সহ্য করুক, কখনো কোনো প্রতিবাদ করে না। কিন্তু একদিন তার জীবনে ঘটে যায় অপ্রত্যাশিত একটি ঘটনা, যা সবকিছু বদলে দেয়। শুক্রবার বিকেল, অফিসের শেষ মুহূর্ত। সাকিব কাজ গুছিয়ে রাখছিল, তখনই চাঁদনি আবার তাকে ডাক পাঠায়। এবারও তার বাসায় যেতে বলে। এই সময় আবার কেন বাসায় যেতে হবে, সাকিবের মনে প্রশ্ন জাগে। সে ঠিক করলো যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকবে। সন্ধ্যাবেলা সাকিব আবার চাঁদনির বিশাল বাড়ির দরজায় দাঁড়ায়। এবার আগের থেকে একটু বেশি আতঙ্কিত। সেই একই দারোয়ান দরজা খুলে দেয়। সাকিব ভেতরে প্রবেশ করে, আর এবার দেখে চাঁদনি কেবিনে বসে নেই। সে ডাইনিং রুমে অপেক্ষা করছে। তার পাশে বিলাসবহুল খাবারের টেবিল সাজানো, চারপাশে দামি সব বাসন কোসন আর আলো ঝলমলে পরিবেশ। দেখো সাকিব, বসো, আজ আমরা একটু ভিন্ন কথা বলবো। সাকিব একটু দ্বিধান্বিত হয়ে চেয়ার টেনে বসলো। চাঁদনির এমন আচরণ দেখে সে বিস্মিত। এত অহংকারী একটা মেয়ে হঠাৎ তার প্রতি এতটা আন্তরিকতা কেন? তার মনে সন্দেহের দোলাচল তৈরি হলো, কিন্তু সে কোনো মন্তব্য করলো না। তুমি নিশ্চয়ই অবাক হচ্ছ কেন আমি হঠাৎ তোমাকে এখানে ডেকেছি। সাকিব চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। ম্যাডাম, আমি তো শুধু আমার দায়িত্ব পালন করি। আপনি যদি কোনো কথা বলতে চান, নিশ্চয়ই সেটা গুরুত্বপূর্ণ। চাঁদনি একটু হেসে ওঠে, কিন্তু সেই হাসিতে যেন রহস্যের ছাপ। দায়িত্ব পালন করছো ঠিকই, কিন্তু নিজের দায়িত্ব আর কতদিন পালন করবে? কখনো ভেবেছো জীবনে তুমি আরো বড় কিছু করতে পারো?
সাকিবের মনে খটকা লাগলো। চাঁদনি আবারও তাকে প্ররোচনা দিচ্ছে। সে জানে চাঁদনি বরাবরই তাকে নিচু চোখে দেখে, কিন্তু আজ তার কথা কিছুটা অন্যরকম, যেন সে অন্য কোনো উদ্দেশ্যে এসেছে। ম্যাডাম, আমি তো আমার সাধ্যমতো কাজ করে যাচ্ছি। বড় কিছু করার স্বপ্ন কখনো দেখিনি, কারণ আমি জানি আমার সামর্থ্য সীমিত। চাঁদনি এবার সিরিয়াস মুখে তাকে দেখতে লাগলো। তুমি কি জানো আমার বাবার কোম্পানির অনেক বড় পদ আছে যেখানে ক্ষমতার প্রয়োজন হয়? তুমি কি মনে করো তুমি সেই ক্ষমতা অর্জন করতে পারবে? সাকিব এবার একটু সাহস করে সরাসরি উত্তর দেয়, ম্যাডাম, ক্ষমতা পাওয়ার যোগ্যতা অর্জন করাটাই আসল, কিন্তু আমি কখনো তা অর্জনের চেষ্টা করিনি। আমার কাজের প্রতি দায়িত্ববোধই আমার প্রধান লক্ষ্য। চাঁদনি এবার একটু থেমে গিয়ে দৃষ্টি সরিয়ে নিল। সে মনে মনে একটা সিদ্ধান্ত নিতে শুরু করলো, যা তার বাবার ব্যবসা এবং নিজের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে আজ একটা প্রস্তাব দিতে চাই। আমার বাবার ব্যবসায়িক দিকটা অনেক বড় এবং প্রতিযোগিতামূলক। অনেকেই চায় এই ব্যবসাকে নষ্ট করতে। আমি চাই তুমি আমার সঙ্গে কাজ করবে, কিন্তু সেটা একেবারে অন্যভাবে। সাকিব চমকায়। অন্যভাবে মানে? আমি চাচ্ছি তুমি আমার বাবার ব্যবসা রক্ষা করতে আমার ব্যক্তিগত সহযোগী হও। এই ব্যবসার প্রতিটা দিক তুমি বুঝতে শিখবে এবং আমাকে সাহায্য করবে এগুলো পরিচালনা করতে। সাকিবের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। চাঁদনি তাকে ব্যক্তিগত সহযোগী বানাতে চায়। এতদিন ধরে যেই মেয়ে তাকে নিচু চোখে দেখতো, আজ সে এমন প্রস্তাব দিচ্ছে। তার মন যেন কিছুতেই মেনে নিতে পারছিল না। ম্যাডাম, আমি তো সাধারণ কর্মচারী। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি এই দায়িত্বের যোগ্য? চাঁদনি গম্ভীর মুখে উত্তর দেয়, হ্যাঁ, তুমি সাধারণ কর্মচারী, কিন্তু আমি দেখেছি তোমার কাজে এক ধরনের সততা আছে যা বাকিদের মধ্যে নেই। আমার বাবার ব্যবসার ভবিষ্যতের জন্য এটাই দরকার। তুমি কি মনে করো না তোমার জীবনে বড় কিছু করার সময় এসেছে? সাকিব আর কোনো কথা বলল না। তার মন একদিকে দ্বিধায় ভরা, অন্যদিকে এক ধরনের উত্তেজনা কাজ করছে। চাঁদনির প্রস্তাব একেবারে অপ্রত্যাশিত, কিন্তু এত বড় সুযোগ কিভাবে ফিরিয়ে দিবে? পরের কয়েক সপ্তাহ কাটলো চাঁদনির সাথে সাকিবের আরো গভীর সম্পর্ক গড়ে উঠতে। চাঁদনি তার বাবার ব্যবসার বিভিন্ন দিক সাকিবকে শেখাতে শুরু করলো। যদিও চাঁদনি অহংকারী ছিল, কিন্তু তার মধ্যে ব্যবসায়িক দক্ষতা ছিল অসাধারণ। সাকিব লক্ষ্য করলো কাজের প্রতি তার নিবেদন এবং পরিকল্পনার ক্ষমতা অনেক বেশি, যা আগে তার জানা ছিল না। দিনের পর দিন সাকিব তার দক্ষতা বাড়াতে থাকে এবং চাঁদনিও তাকে খুব গুরুত্ব দিতে শুরু করে। সাকিবের সাথে কাজ করতে করতে চাঁদনি বুঝতে পারে তার অতিরিক্ত অহংকার অনেক সময় তার পথের বাধা হয়ে দাঁড়িয়েছে। সাকিবের ধৈর্য এবং সততা তাকে নতুন ভাবে ভাবতে বাধ্য করে। একদিন চাঁদনি হঠাৎ করে অফিসে আসে এবং সবার সামনে দাঁড়িয়ে ঘোষণা করে, আজ থেকে সাকিব আমার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করবে। সে আমার বাবার ব্যবসার প্রতিটি দিক পরিচালনায় আমার পাশে থাকবে। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। সাকিব যে এতদিন সাধারণ একজন কর্মচারী ছিল, আজ হঠাৎ করে এত বড় পদে উন্নীত হলো। কেউ কেউ হিংসায় অনুভব করলো, কেউ বা মুগ্ধ হলো। তবে সাকিব চুপচাপ থেকে সবকিছু সহ্য করে নিল। তার মনে এখন একটাই লক্ষ্য, চাঁদনির বাবার ব্যবসার উন্নতি করা এবং তার প্রতি রাখা বিশ্বাসের মর্যাদা রাখা। এইভাবে সাকিবের জীবন বদলে যেতে লাগলো। ধীরে ধীরে সে চাকরির প্রতি আরো বেশি মনোযোগ দিতে শুরু করে এবং চাঁদনিও তার প্রতি একটা অদ্ভুত টান অনুভব করে। তবে চাঁদনি এখনো নিজের অহংকার ভুলতে পারেনি। সে এখনো মনে করে সাকিব তার নিচে, কিন্তু সাকিব জানে সময় সবকিছু বদলে দিবে। চাঁদনির দেয়া দায়িত্ব নিতে শুরু করার পর থেকে সাকিবের জীবন বদলে যেতে থাকে। সেই সাধারণ কর্মচারী আর নেই, এখন সে বসের মেয়ের সবচেয়ে নির্ভরযোগ্য সহকারী। প্রথম কিছুদিনের মধ্যে সে বুঝে ফেলে চাঁদনির বাবা মিস্টার রাইহান শুধুই একজন সফল ব্যবসায়ী নন, তিনি একটি শক্তিশালী মাফিয়া সংগঠনের সাথে জড়িত। তার বিপুল ক্ষমতা এবং অর্থের উৎস এখানেই। সাকিবের সামনে এখন দুটো পথ, একদিকে চাঁদনির প্রতি তার জন্মানো বিশ্বাস এবং দায়িত্ববোধ, আরেকদিকে নিজের নীতি এবং আদর্শ। সে কি চাঁদনির বাবার সঙ্গে যুক্ত এই অন্ধকার দুনিয়ায় নিজের পথ তৈরি করবে, নাকি নিজের বিশ্বাসের জায়গায় দাঁড়িয়ে অন্য কোনো সিদ্ধান্ত নিবে?
এক সন্ধ্যায় চাঁদনি এবং সাকিব একসঙ্গে বসে অফিসের পরিকল্পনা নিয়ে আলোচনা করছিল। বাইরে তখন বৃষ্টি নামছে। চাঁদনি জানলার পাশে দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়ে আছে। সাকিব তার নোটবুক খুলে পরিকল্পনার নোট নিচ্ছে। সাকিব, তুমি কি কখনো ভেবেছো এই বিশাল সাম্রাজ্যের পেছনে আসলে কি আছে? সাকিব চমকে তাকালো চাঁদনির দিকে। আপনি কি বোঝাতে চাচ্ছেন? এই ব্যবসা, এই অর্থ, এই ক্ষমতা, সব কিছু যে কত নোংরা খেলায় তৈরি, তুমি কি জানো? সাকিব একটু ইতস্তত বোধ করলেও তার মনে একটা প্রশ্ন জন্ম নিল। চাঁদনি কি সব জানে নাকি সে কিছুই জানে না? আপনার বাবার ব্যবসায়িক প্রতিযোগিতা তো বরাবরই কঠিন ছিল, কিন্তু আপনি কি বলতে চাচ্ছেন এর পেছনে আরো কিছু আছে? চাঁদনি ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালো। চার চোখে অদ্ভুত একটা জ্বলন দেখা গেল, যেন সে কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। বাবা আমাকে অনেক অনেক কিছু বলে না, কিন্তু আমি জানি কিছু লোক আছে যারা আমাদের ধ্বংস করতে চায়, আর আমি চাই তুমি আমার পাশে থেকে এই খেলার শীর্ষে যাও। সাকিব নিঃশব্দে তার কথা শুনে, কিন্তু তার মন আরো দ্বিধার মধ্যে পড়ে গেল। সে কি চাঁদনির এই প্রস্তাবে মেনে নিবে? নিজের সমস্ত কিছু একপাশে রেখে এই ক্ষমতার ঠেলায় যুক্ত হবে? পরের কয়েক সপ্তাহ সাকিব নিজের কাজে মনোযোগ দিতে থাকে। সেই চাঁদনির দেয়া প্রতিটি দিক নির্দেশনা পালন করছি, কিন্তু তার নিজের ভেতরের দ্বন্দ্ব বাড়তেই থাকে। একদিকে তার প্রতি চাঁদনির বিশ্বাস, অন্যদিকে মিস্টার রায়হানের ব্যবসার অন্ধকার দিক। একদিন মিস্টার রায়হান সাকিবকে ডেকে পাঠালেন তার ব্যক্তিগত কক্ষে। শুনলাম তুমি আমার মেয়ের খুব জনপ্রিয় হয়ে উঠেছো, খুব ভালো কাজ করছো। সাকিব নতমস্তকে দাঁড়িয়ে রইল। ধন্যবাদ স্যার, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। চেষ্টা ভালো, কিন্তু আমার কাছে চেষ্টা করার ফলাফলের মধ্যে তফাৎ খুব কম। আমি চাই তুমি কিছু কঠিন কাজ নেবে, তোমার জন্য নতুন দায়িত্ব আছে। সাকিব এবার একটু বিস্মিত হয়, কিন্তু মুখে কিছু বলে না। মিস্টার রায়হানের কথাই শুনতে থাকলো। তুমি কি জানো, অনেকে আমার জায়গায় নিতে চায়, ব্যবসা থেকে সরাতে চায়। এমন কিছু লোক আছে যারা আমাদের ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। আমি চাই তুমি তাদের চোখের সামনে থেকে অদৃশ্য থাকো, তাদের কার্যকলাপ খুঁজে বের করো। স্যার, আমি কি এই ধরনের দায়িত্ব নিতে সক্ষম? আমার মেয়ে তোমাকে বেছে নিয়েছে, আর আমি মনে করি তুমি এই কাজে যোগ্য। সাকিব এবার বুঝতে পারলো মিস্টার রায়হান তাকে একটা বিপজ্জনক কাজে চড়াচ্ছে। সাকিবের মনে অদ্ভুত এক টানাপোড়েন চলতে লাগলো। মিস্টার রায়হানের এই কাজ গ্রহণ করা মানেই সে পুরোপুরি অন্ধকার জগতের মধ্যে প্রবেশ করছে। অথচ চাঁদনির প্রতি তার যে দায়িত্ববোধ এবং মমতা, সেটাও সে উপেক্ষা করতে পারে না। এরপর থেকে সাকিব মিস্টার রায়হানের দেয়া কাজ শুরু করে। সে একটি গোপন তদন্ত শুরু করে দেয় এই ব্যবসার প্রতি পক্ষ কারা এবং তারা কিভাবে মিস্টার রায়হানকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর সামনে আসে অনেক অজানা সত্য। একদিন রাতে অফিস থেকে বাড়ি ফেরার সময় সাকিব লক্ষ্য করলেও তাকে কেউ অনুসরণ করছে। সে দ্রুত নিজের গাড়ি চালিয়ে শহরের একটি নির্জন গলিতে প্রবেশ করে। পেছনে থাকা গাড়িটিও তার পেছনে আসে। সাকিব গাড়ি থেকে নেমে দ্রুত পেছনের দিকে হাঁটা শুরু করে। হঠাৎ করে একজন মুখোশধারী লোক তার সামনে এসে দাঁড়ায়। তুমি মিস্টার রায়হানের লোক, তাই না? অনেক কিছু জানার চেষ্টা করছো, তাই না? সাকিব চমকায়, কিন্তু নিজের মনের সাহস ধরে রাখে। তুমি কে? আমার পিছনে কেন আসছো? লোকটা হাসে আর হঠাৎ করেই সাকিবের দিকে বন্দুক তাক করে। আমি সেই লোক যে তোমার বসের ক্ষমতা ছিনিয়ে নিতে চাই। তুমি যদি বেঁচে থাকতে চাও তাহলে এসব গোপন খোঁজাখুঁজি বন্ধ করে দাও। সাকিবের মাথায় ঝড় বয়ে যায়। সে কি করবে? এই মাফিয়াদের সঙ্গে লড়াই করা মানে জীবনের ঝুঁকি, কিন্তু সে কিছুতেই পিছিয়ে আসবে না। যাই হোক, আমি পিছিয়ে আসবো না। চাঁদনির জন্য হলেও আমাকে লড়তে হবে। সে মুঠ শক্ত করে লোহার দিকে তাকায়। তুমি যাই করো, আমি আমার দায়িত্ব পালন করব। মিস্টার রায়হানের বিশ্বাস ভাঙতে পারবো না। লোকটা কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে, তারপর হেসে ওঠে। তাহলে তুমি নিজেও বুঝে নাও তোমার ভবিষ্যৎ কি হতে চলেছে। এইটুকু বলেই সে দ্রুত চলে যায়। সাকিব হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু তার মন শক্ত হয়ে যায়। সে জানে এই লড়াই থেকে আর ফিরে আসার কোনো পথ নেই। এরপর থেকে সাকিব আরো গভীরভাবে কাজ করতে শুরু করে।
সে মিস্টার রায়হানের সমস্ত তথ্য সংগ্রহ করে প্রতিপক্ষের কার্যকলাপ নজর রাখে আর ধীরে ধীরে নিজেকে এই অন্ধকার জগতের এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করে। চাঁদনিও বুঝতে পারে সাকিব আগের মতো নেই। সে যে শুধু তার বাবার একজন কর্মচারী ছিল, এখন সে আরো বড় কিছু হতে চলেছে। সবকিছু ক্রমশ আরো গভীর এবং জটিল হতে থাকে। সাকিব নিজের নৈতিকতা এবং দায়িত্বের মাঝে আটকে যায়, কিন্তু তার সামনে চাঁদনির প্রতি ভালোবাসার যেই টান তা তাকে এগিয়ে নিয়ে যায়। চাঁদনি এবং সাকিবের মধ্যে দূরত্বের সত্ত্বেও তাদের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হতে শুরু করে। চাঁদনি সবসময় সাকিবের প্রতি এক ধরনের প্রশংসা বোধ করত, কিন্তু কখনো তা প্রকাশ করেনি। একদিন রাতে কাজের শেষে চাঁদনি সাকিবকে ডেকে পাঠায়। তারা দুজন একসঙ্গে বসে আছে। বাইরে রাত গভীর, চারপাশে নীরবতা নেমে এসেছে। সাকিব, তুমি তো অনেক সাহসী। আমি জানি বাবার জন্য তুমি অনেক বড় ঝুঁকি নিচ্ছ। আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে চাচ্ছি। চাঁদনি একটু দৃষ্টি সরিয়ে নেয়, যেন তার চোখে কিছু লুকিয়ে আছে। তুমি সব সময় আমাকে এতটা সম্মান দিয়ে কথা বলো, কিন্তু আমি তো তোমার মতো মানুষদের তেমন মূল্য দিই না। সাকিব চুপ থাকে। সে জানে চাঁদনি যে কথাগুলো বলছে সেগুলো সাকিবের মনে এক ধরনের আঘাতের মতো লাগছিল। চাঁদনি তার প্রতি যে ধরনের অবজ্ঞা দেখাচ্ছে সেটা নতুন নয়। চাঁদনি সবসময় তার চেয়ে নিচের উচ্চ অবস্থানের কথা মনে করিয়ে দিয়েছে, কিন্তু আজ এই গভীর রাতে চাঁদনির মুখে এমন কিছু লুকানো ছিল যা সাকিবের মনোযোগ এড়িয়ে যেতে পারে। চাঁদনি মাথা নিচু করে মৃদু কণ্ঠে বলল, তুমি জানো আমি কখনোই তোমার মতো কারোর সঙ্গে কথা বলার কথা ভাবিনি। আমার সবকিছুই অনেক উপরে। বাবা সবসময় বলতেন আমাদের সঙ্গে যারা কাজ করে তারা আমাদের সেবা করার জন্যই আছে। সাকিব কিছুক্ষণ নীরব থেকে উত্তর দিল, আমি তো শুধু আমার কাজটাই করছি, আপনাকে সেবা করাই আমার দায়িত্ব। চাঁদনি গভীরভাবে তার দিকে তাকালো। তুমি কি কখনো ভেবেছো আমার সঙ্গে থেকেও আমি কেমন নিঃসঙ্গ? আমি যাদের পাশে চাই তাদের কাছে আসতে পারি না, অথচ আমি চাই তুমি সব সময় আমার পাশে থাকো, কিন্তু বুঝতে পারি না কেন তুমি আমার কাছে থেকেও দূরে। সাকিব একটু বিস্মিত হলো। চাঁদনি এইভাবে কখনো কথা বলেনি। তার মধ্যে যেন আজ অন্যরকম কিছু আছে। আপনি এমন এক দুনিয়ায় বাস করেন যেখানে সবকিছুই কৃত্রিম, ক্ষমতা, প্রভাব, অর্থ। কিন্তু আমি সেই জগতের মানুষ নই। আমি যা করি তা আমার নৈতিকতার জন্য। চাঁদনি হঠাৎ চুপ হয়ে যায়। কিছুক্ষণ চুপ থেকে সে এক নিঃশ্বাসে বলে, তাহলে কেন তুমি আমার বাবা এবং তার কাজের সঙ্গে যুক্ত আছো? তুমি তো জানো এইসব শুধু ব্যবসা নয়, এর পেছনে অনেক বড় কিছু লুকিয়ে আছে। সাকিব ধীর স্বরে উত্তর দিল, আপনার বাবা আমাকে সুযোগ দিয়েছেন, আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। তবে এটা সত্যি যে তার কাজের অনেক কিছুই আমার নীতির সঙ্গে মেলে না। চাঁদনি সাকিবের কথায় কিছুক্ষণ চুপ থাকে, যেন ভেতরে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে প্রস্তুত হচ্ছে। তার চোখে একটা অস্থিরতা দেখা যাচ্ছে। তুমি কি জানো আমার বাবা তোমাকে কতটা পছন্দ করেন? তিনি অনেকটাই তোমার উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। সাকিব ভ্রু কুঁচকে বলল, কিন্তু আমি তো শুধু একজন কর্মচারী। তুমি শুধু কর্মচারী নও, তুমি সেই মানুষ যে বাবার আসল ব্যবসার সমস্ত কিছু জানো। বাবা তোমার উপর সেই দায়িত্ব দিয়েছেন যা অন্য কাউকে দেননি। সাকিবের ভেতরে কিছু একটা অদ্ভুত ভাবে ধাক্কা খেল। সে জানে তার সামনে বড় বড় ধরনের কিছু ঘটতে চলেছে। এরপর থেকে চাঁদনি এবং সাকিবের সম্পর্ক আরো জটিল হয়ে উঠল। অফিসের প্রতিদিনের কাজকর্মের মধ্যে এক অদ্ভুত টানাপোড়েন তৈরি হয়। চাঁদনি তাকে যতটা কাছে টানতে চায়, সাকিব যেন ততটাই দূরে সরতে থাকে। একদিকে চাঁদনির প্রতি অদ্ভুত এক দায়িত্ববোধ আর মায়া, অন্যদিকে তার নিজের জীবন এবং নীতি। একদিন চাঁদনি হঠাৎ করে সাকিবকে তার ব্যক্তিগত গাড়ি দিয়ে বাড়িতে নিয়ে গেল। গাড়ির ভেতর গভীর নীরবতা। সাকিব চুপ করে আছে আর চাঁদনি জানালার বাইরে তাকিয়ে আছে। সাকিব, আমি তোমার সম্পর্কে এক ধরনের কৌতূহল অনুভব করি। তুমি আমার বাবার এত কাছের হয়ে উঠেছো, অথচ নিজেকে সবসময় দূরে রেখেছো। সাকিব কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি যা করি তা দায়িত্ব হিসেবে করি। আপনার পরিবারের প্রতি আমার সম্মান সব সময় থাকবে। চাঁদনি সাকিবের কথা শুনেই কিছুক্ষণ চুপ করে থাকে।
তার মুখে এক ধরনের উদ্বেগ ফুটে ওঠে, যেন সে কিছুই বলার চেষ্টা করছে কিন্তু বলতে পারছে না। গাড়িটি তখন শহরের নির্জন রাস্তায় চলতে থাকে। চাঁদনি হঠাৎ গাড়ি থামিয়ে গভীরভাবে সাকিবের দিকে তাকিয়ে বলে, কেন? তুমি কি আমার বাবার সঙ্গে এতদিন কাজ করেও সত্যি জানো না যে তিনি কাদের সঙ্গে জড়িত? সাকিব ভ্রু কুঁচকে বলে, আমি জানি উনি একজন প্রভাবশালী ব্যবসায়ী, কিন্তু এর বাইরে আর কিছু জানার চেষ্টা করিনি। কেন, কিছু কি লুকানো আছে? চাঁদনি একটু হেসে বলে, তুমি যদি জানো তাহলে তোমার কাছে এখন থেকে অনেক কিছু পরিষ্কার হবে। আমার বাবা শুধু ব্যবসায়ী নন, তিনি এই শহরের সবচেয়ে বড় মাফিয়া দলের নেতা। তুমি জানো না তুমি কত বড় ঝুঁকির মধ্যে আছো। সাকিব এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। এই তথ্য তাকে নড়বড়ে করে দেয়। এতদিন সে যাদের হয়ে কাজ করছে তারা যে মাফিয়া সেটা অজানা ছিল। আপনার বাবা মাফিয়া? এ তো অসম্ভব। এত বড় একটি কোম্পানি, এত সম্মানিত একজন ব্যক্তি কিভাবে এমন কিছু করতে পারেন? চাঁদনি মৃদু হাসলো, তার হাসিতে এক ধরনের তিক্ততা ফুটে উঠল। তুমি আসলে আমাদের পরিবারকে যতটা সাদা মনে করেছো, আমরা ততটাই কালো। আমার বাবা সবসময় শক্তির পেছনে ছুটেছেন, আর তোমাকে তার জন্যই দরকার ছিল। তুমি তার পুরো শত্রুদের তালিকা দেখাশোনা করো, তার অনেক গোপন কার্যক্রমের সঙ্গেও যুক্ত। সাকিব কিছুটা হতবুদ্ধি হয়ে চুপ করে থাকে। তার ভেতরে যেন একটা বড় সংঘাত চলছে। এতদিন যাকে নিজের দায়িত্ব মনে করে কাজ করেছে সেটা এখন ভয়ঙ্কর কিছু বলে মনে হচ্ছে। আপনার এসব কথা বলার মানে কি? আপনি আমাকে সতর্ক করছেন নাকি অন্য কিছু? চাঁদনি গভীরভাবে তাকিয়ে বলে, তুমি কি সত্যি জানো তোমার জীবনে কি ঘটতে চলেছে? বাবার অনেক শত্রু আছে, আর তুমি যদি আমার বাবার কাছ থেকে নিজেকে দূরে না রাখো তাহলে তুমিও তাদের শিকার হতে পারো। সাকিব একটা দীর্ঘশ্বাস ফেলে। তার ভেতরে এক ধরনের উদ্বেগ কাজ করছে। সে জানে চাঁদনি যা বলছে তার মধ্যে অনেক বড় সত্য লুকিয়ে আছে। তাহলে আমি কি করব? এতদিন ধরে যে কাজ করে আসছি, এখন সেটা ছেড়ে চলে যাব? চাঁদনি একটু এগিয়ে এসে সাকিবের হাত ধরে বলে, তুমি যদি সত্যি নিজের জীবন বাঁচাতে চাও তাহলে বাবার কাছ থেকে দূরে থাকো। আমি চাই না তুমি আমার বাবার শত্রুদের হাতে ধরা পড়ো। সাকিব তার হাতটা আস্তে করে সরিয়ে নেয়। সে চাঁদনির চোখে এক ধরনের দুঃখ দেখতে পান, কিন্তু তার নিজের মধ্যে সে নীতিবোধ কাজ করছে যে সে যা শুরু করেছে তা মাঝপথে ছেড়ে যেতে পারে না। আপনার বাবার সঙ্গে আমার চুক্তি আছে, আমি সেটা ভঙ্গ করতে পারবো না। তবে আমি এখন আরো সতর্ক থাকবো। চাঁদনি কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর মাথা নিচু করে বলে, তুমি হয়তো আমাকে বুঝতে পারছো না, কিন্তু আমি তোমাকে এই পরিস্থিতি থেকে বাঁচাতে চাই। বাবার শত্রুরা যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে, আর তুমি তাদের প্রথম লক্ষ্য হতে পারো। সাকিব চুপচাপ চাঁদনির কথাগুলো শোনে। তার মনে অনেক প্রশ্ন ঘুরছে, কিন্তু সে জানে এই মুহূর্তে তাকে শক্ত থাকতে হবে। আপনার চিন্তা করার দরকার নেই, আমি নিজেকে রক্ষা করতে পারবো। চাঁদনি আর কিছু না বলে গাড়ি চালাতে শুরু করে। তাদের চারপাশে নীরবতা ছড়িয়ে পড়ে। সাকিব গাড়ির জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। তার ভেতরেই যেন ঝড় বয়ে যাচ্ছে। এতদিন ধরে চাঁদনির বাবার জন্য কাজ করলেও সে কখনোই এমন কিছু কল্পনা করেনি। তার সামনে এক অদ্ভুত জগৎ খুলে গেল, এক এমন জগৎ যেখানে ক্ষমতার লড়াই এবং রক্তপাত চলে। এতদিন সে যা জানতো তার বাইরেও অনেক কিছুই ঘটছে, আর সেটা তার কাছ থেকে গোপন করা হয়েছে। চাঁদনি গাড়ির গতি বাড়িয়ে দিল। রাস্তার মোড় ঘুরে তারা শহরের বাইরে চলে এলো। সাকিব তার নীরবতা ভাঙল। তোমার বাবার এমন কার্যকলাপ কিভাবে এতদিন আমার চোখ এড়িয়ে গেল? আমি তো প্রায় সবই জানতাম। চাঁদনি এক নিঃশ্বাসে বলল, আমার বাবা খুবই ধূর্ত। তিনি তার কাজ এমন ভাবে পরিচালনা করেন যেন কেউ কিছু টেরই না পায়। তার বাইরে থেকে সবকিছু স্বাভাবিক দেখায়, কিন্তু ভেতরে ভেতরে তিনি শত্রুদের নির্মূল করতে ব্যস্ত। তুমি শুধু তার বিশ্বাসের একজন, তাই তোমাকে কখনো সন্দেহ করার সুযোগ দেননি। সাকিব মাথা নাড়ল। তার মনে হাজারো প্রশ্ন জাগছে। এতদিন ধরে যে মানুষটিকে সে সম্মান করত তার আসল চেহারা এখন ভিন্ন, কিন্তু তার নিজের কি হবে? তাহলে তুমি কেন আমাকে এসব বলছো? তুমি তো বাবার কাছের লোক, তারই মেয়ে।
চাঁদনি একটু বিরক্তি নিয়ে বলল, কারণ আমি জানি বাবার এই ক্ষমতা কেবল ধ্বংস ডেকে আনবে। বাবার যতটা প্রভাবশালী ততটাই তার শত্রু বেশি। আমি চাই না তুমি তাদের টার্গেট হও। সাকিব কিছুক্ষণ চুপ থাকে। তার ভেতরে এক ধরনের দ্বিধা কাজ করছে। সে কি সত্যি এই খেলার অংশ হয়ে থাকতে চায়, নাকি এখান থেকে পালানোর চেষ্টা করবে? তারা একটা নির্জন জায়গায় এসে থামলো। চাঁদনি গাড়ি থেকে নামলো এবং গভীর নিঃশ্বাস নিল। সাকিবের দিকে তাকালো। আমাদের কথা এখানে শেষ হতে পারে, কিন্তু তুমি যদি এখান থেকে নিজেকে বের করতে চাও তাহলে আজকে সিদ্ধান্ত নিতে হবে। বাবার থেকে যত দূরে থাকতে পারো থাকো। সাকিবের মনে ভিন্ন চিন্তা আসছে। এত বড় সত্যি জানার পরেও কি সে চুপচাপ থাকতে পারবে? তার কাছে একটা দায়িত্ব আছে। চাঁদনির বাবার কাজের কিছু অংশে জড়িয়ে পড়ে সে নিজেকে দায়মুক্ত করতে পারবে না। আমি তো বাবার কাজের সঙ্গে অনেকটাই জড়িত হয়ে গেছি। এখান থেকে সরে যাওয়া কি এত সহজ হবে? চাঁদনি তার দিকে তাকিয়ে দৃঢ় স্বরে বলল, বাবা কখনোই তোমাকে এত সহজে ছাড়বে না সাকিব। তুমি তার সবচেয়ে বড় সম্পদ। সে তোমার উপর অনেক কিছু নির্ভর করছে। সাকিব কিছুটা উদ্বিগ্ন হয়ে বলল, তাহলে কি আমি ফেসে গেছি? আমার আর কোনো পথ নেই? চাঁদনি এক ধরনের কষ্টের হাসি দিল। তুমি ফেসে গেছো, কিন্তু তোমার একটা পথ আছে। বাবাকে দূরে সরিয়ে দাও। এই কথাটা সাকিবের মাথায় ঘুরপাক খেতে লাগলো। চাঁদনির বাবাকে দূরে সরিয়ে দেওয়া, এটা কি কোনো ধরনের প্রস্তাব, নাকি চাঁদনি অন্য কোনো উদ্দেশ্যে কথা বলছে? তুমি কি বলতে চাও? তোমার বাবাকে? চাঁদনি সাকিবের কথার মধ্যে ঢুকে পড়ল। আমি কিছুই বলছি না। আমি শুধু এটুকুই বলছি, আমার বাবা তোমাকে যতটা ভালোবাসেন ততটাই তিনি বিপদের মধ্যে ফেলে দিতে পারেন। আর তুমি যদি নিজেকে এবং আমাকে বাঁচাতে চাও তাহলে তার শক্তি কেড়ে নিতে হবে। সাকিব হঠাৎ করে চুপ হয়ে গেল। এক অদ্ভুত খেলা। চাঁদনির মুখে এমন প্রস্তাব কখনো শোনা যায়নি। তবে এটা স্পষ্ট যে চাঁদনি বাবার ক্ষমতার প্রতি এক ধরনের ঘৃণা পোষণ করছে। তুমি কি সত্যি এটা করতে চাও? নিজের বাবার বিরুদ্ধে যেতে পারবে? চাঁদনি নিঃশ্বাস নিল এবং সাকিবের চোখের দিকে তাকিয়ে বলল, আমার বাবাকে ভালোবাসি, কিন্তু আমি জানি তার এই কাজ একদিন আমাদের সবাইকে ধ্বংস করবে। আর আমি সেটা চাই না। আমি চাই না তুমি কিংবা আমি তার কারণে ধ্বংস হই। সাকিব একটু পেছনে সরে দাঁড়ালো। তার ভেতরে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হলো। চাঁদনির প্রতি তার মায়া কাজ করছে, কিন্তু সেই মায়া তাকে এত বড় সিদ্ধান্ত নিতে বাধ্য করবে কিনা সেটা সে জানে না। তার সামনে একটা বড় সিদ্ধান্ত। সাকিবের মনে দ্বন্দ্ব কাজ করতে থাকে। চাঁদনির কথা শুনে তার ভেতরেই যেন অশান্ত ঝড় শুরু হয়েছে। চাঁদনির বাবার জন্য কাজ করা তার জীবনের একটা বড় অংশ হয়ে উঠেছিল, কিন্তু এখন সে জানছে যে জগৎটা এতদিন তার চোখের সামনে ছিল তা ছিল মিথ্যে আর ধোঁকায় ভরা। চাঁদনি গাড়ির দরজার পাশে দাঁড়িয়ে সাকিবের মুখের অভিব্যক্তি খেয়াল করছে। সাকিব চুপচাপ চাঁদনির কথা শোনার পরেও কিছু বলছে না। তার চোখে বিভ্রান্তি স্পষ্ট। চাঁদনি এগিয়ে এসে সাকিবের হাতটা ধরলো। তার কণ্ঠ নরম হলো। সাকিব, আমি জানি তুমি দ্বিধায় আছো, কিন্তু তুমি আমার বাবার কাছ থেকে নিজেকে দূরে রাখলে তোমার ভালো হবে। তুমি জানো না যে কি ভয়ঙ্কর ঝুঁকিতে আছো। সাকিব চুপচাপ দাঁড়িয়ে রইল। তার মধ্যে মিশ্র অনুভূতি কাজ করছে। সে কি সবকিছু ছেড়ে চলে যাব, নাকি থেকে যাবে চাঁদনির বাবার সঙ্গে যুক্ত হয়ে শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করতে? তুমি কি সত্যি চাও আমি তোমার বাবার কাছ থেকে দূরে থাকি? তুমি জানো আমি তোমার বাবার অনেক কিছুতেই জড়িয়ে গেছি। এসব থেকে সরে আসা সহজ নয়। চাঁদনি সাকিবের হাত আরো শক্ত করে ধরে বলল, তুমি নিজেই জানো না তুমি কত বড় বিপদে আছো। তুমি যদি সরে না আসো তাহলে আমার বাবা তোমাকে শত্রুদের তালিকায় ফেলে দেবে। আমি চাই না সেটা ঘটুক। সাকিব ভেবে দেখলো তার সামনে দুটি পথ। একদিকে আছে চাঁদনির বাবার সঙ্গে থেকে জীবনের ঝুঁকি নেওয়া, আরেকদিকে চাঁদনির কথা মতো সব ছেড়ে দেওয়া। কিন্তু তার মনে কেমন একটা অস্বস্তি কাজ করছে। এতদিন যে দায়িত্ব পালন করেছে সেই দায়িত্ব এইভাবে ছেড়ে যাওয়া কি সম্ভব? চাঁদনি একটু সময় নিয়ে আবার বলল, তুমি কি সত্যি ভাবছো এই সব কিছু থেকে বেরিয়ে আসা অসম্ভব? আমার বাবা অনেক বড় কিছু হতে পারে, কিন্তু তার থেকেও বড় মানুষও আছেন। তুমি যদি নিজের বুদ্ধি ব্যবহার করো তাহলে এখান থেকে বেরিয়ে আসতে পারবে। সাকিব চাঁদনির কথায় কিছুটা আশ্বাস দিলেও তার ভেতরে একটা অদ্ভুত ভয় কাজ করছে। চাঁদনি যেন জীবনকে বদলে দেওয়ার এক বিশাল সিদ্ধান্ত নিয়ে ফেলছে, এবং সাকিব জানে না এই পথ কতটা কঠিন হবে। তাহলে কি করব? আমি কি এখনই সব ছেড়ে চলে যাব?
চাঁদনি গভীরভাবে তাকিয়ে বলল, এখন না, কিন্তু তুমি প্রস্তুতি নাও। তুমি এমন কিছু করো যাতে বাবার হাতে না পড়ো। বাবার শত্রুরা তোমার খোঁজ করছে, আর বাবাও তোমাকে তেমনই ব্যবহার করছে। সাকিব মনের ভেতরে নিজেকে শক্ত করে বলল, আমি তোমার বাবার বিরুদ্ধে কিছু করতে পারবো না, তবে আমি আমার জন্য কিছু করতে পারি। চাঁদনি কিছুটা স্বস্তি পেল। সে জানতো সাকিব সহজেই তার বাবার বিরুদ্ধে যাবে না, তবে সে এটাও জানতো সাকিবের মধ্যে যে ইচ্ছা শক্তি আছে সেটা তাকে এই বিপদ থেকে রক্ষা করবে। চাঁদনি আস্তে করে সাকিবের হাত ছাড়লো এবং একটু দূরে গিয়ে দাঁড়ালো। চারপাশে অন্ধকার নামছে, রাস্তায় তেমন কোনো গাড়ি নেই। চাঁদনি গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমরা এখন থেকে একটু দূরত্ব বজায় রাখবো সাকিব। তুমি যতদিন এই জগৎ থেকে বের না হও ততদিন আমি তোমার সঙ্গে যোগাযোগ রাখবো না, কিন্তু মনে রেখো আমি সবসময় তোমার পাশে থাকবো। সাকিবের ভেতরে এক ধরনের শূন্যতা তৈরি হলো। চাঁদনির সঙ্গে এই দূরত্ব রাখাটা তার জন্য সহজ হবে না। এতদিন ধরে সে যাকে ভালোবেসেছে তার থেকেই দূরে থাকার কথা ভাবতে হচ্ছে, কিন্তু পরিস্থিতি এমনই যে এর বাইরে তার কোনো উপায় নেই। তুমি যা বলছো সেটা আমি বুঝতে পারছি, তবে একদিন আমরা হয়তো আবার কাছাকাছি আসবো। চাঁদনি একটু হাসলো, তবে তার হাসিতে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। সে আবার গাড়িতে উঠলো এবং দরজা বন্ধ করলো। সাকিবকে একবার তাকিয়ে দেখে গাড়ি চালিয়ে দিল। সাকিব অনেকক্ষণ ধরে গাড়িটির চলে যাওয়া দেখলো, যতক্ষণ না সেটা দৃষ্টির বাইরে চলে গেল। সাকিবের সামনে এক অজানা ভবিষ্যৎ। সাকিব গভীর চিন্তায় মগ্ন হয়ে দাঁড়িয়ে রইল যতক্ষণ না চাঁদনির গাড়ি দৃষ্টিসীমার বাইরে চলে যায়। মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই সব কিছুর পর তার পরবর্তী পদক্ষেপ কি হবে? এতদিন যে নিরাপত্তার মরকে ছিল, আজ তা সম্পূর্ণভাবে ভেঙে আছে। চাঁদনির বাবার অন্ধকার জগৎ, তার আড়ালে থাকা রক্তক্ষয়ী বাস্তবতা, সবকিছু যেন তাকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে। রাতের নিস্তব্ধতায় যেন সবকিছুই থেমে আছে। সাকিব হাত দিয়ে মাথা চেপে ধরল। এতগুলো জটিলতা একসাথে সে কখনোই প্রত্যাশা করেনি, কিন্তু তার একটা সিদ্ধান্ত নিতেই হবে। চাঁদনির পরামর্শ অনুসরণ করে সে কি সব ছেলেদের, কিন্তু তার একটা সিদ্ধান্ত নিতে হবে। চাঁদনির পরামর্শ অনুসরণ করে সে কি সব ছেড়ে পালাবে, নাকি এই বিপজ্জনক খেলায় থেকে নিজের অবস্থান রক্ষা করবে? হঠাৎ করে তার ফোন বেজে উঠল। সে দ্রুত ফোনটি বের করে দেখল চাঁদনি বাবার ব্যক্তিগত সহকারী মুকুল। তার কলটি দেখে সাকিবের বুকে ধুকপুকানি বেড়ে গেল। এতদিন ধরে এই মানুষটির সঙ্গে সাকিবের সম্পর্ক ছিল খুব পেশাদার, কিন্তু আজ সেই পেশাদারিত্বের আড়ালে কি আছে সেটা সে আর জানে না। ফোন রিসিভ করতেই মুকুলের গম্ভীর কণ্ঠে স্বর ভেসে এলো। সাকিব কিছুক্ষণ চুপ করে থাকলো। মুকুলের কণ্ঠে এমন কিছু ছিল যা তাকে অস্বস্তি এনে দিল। জরুরি বিষয়, এর মানে কি? চাঁদনির কথা মনে পড়ল। বাবার অন্ধকার কাজকর্মে জড়িয়ে পড়া তার জন্য এখন কতটা বিপজ্জনক তা বুঝতে পারছে, কিন্তু সে কি এখন এসব কিছু থেকে বেরিয়ে আসবে, নাকি মুখোমুখি দাঁড়িয়ে নিজের নিরাপত্তা নিশ্চিত করবে? সে কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দিল। কিছুক্ষণ নিজের অবস্থান নিয়ে ভাবল, যদি সে এখনই চাঁদনির বাবার সামনে যায় তবে এটা হতে পারে তার জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত, কিন্তু পালিয়ে থাকা এখন তার পক্ষে সম্ভব নয়। সিদ্ধান্ত নিয়ে সাকিব দ্রুত গাড়ির দিকে এগিয়ে গেল এবং গাড়ি চালিয়ে চাঁদনির বাবার বাড়ির দিকে রওনা হলো। রাস্তার অন্ধকারের মধ্য দিয়ে গাড়ি ছুটে চলেছে, আর তার মাথায় চলতে থাকা চিন্তার গতিও যেন গাড়ির গতির সঙ্গে পাল্লা দিচ্ছে। সে জানে না সামনে কি অপেক্ষা করছে, তবে সে প্রস্তুত হতে চায়। চাঁদনির বাবার বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তার মনে ভয় ঢুকে গেল। বাড়িটা এমনিতেই বিশাল, কিন্তু আজটা আরো ভীতিকর মনে হচ্ছে। বিশাল লোহার গেটের সামনে দাঁড়িয়ে থাকা নিরাপত্তা রক্ষীরা তাকে পরিচিতভাবেই সেলুট দিল, কিন্তু সাকিবের মনে হলো তাদের চোখেও যেন কিছু লুকিয়ে আছে। সে গাড়ি থেকে নামলো এবং ধীরে ধীরে বাড়ির ভেতরে প্রবেশ করলো। ভেতরে ঢুকতেই পরিচালকরা তাকে বসার ঘরে নিয়ে গেল। বসার ঘরটা আগের মতোই ছিল, সমৃদ্ধ, সুসজ্জিত, কিন্তু আজ এর মধ্যে অস্বস্তির ছাপ স্পষ্ট। চাঁদনির বাবা নজরুল সাহেব সেখানে বসে আছেন, তার হাতে এক গ্লাস হুইস্কি, আর তার চোখে এমন এক দৃষ্টি যা সাকিবকে বিচলিত করে তুলল। তিনি উঠে দাঁড়িয়ে সাকিবকে ইঙ্গিত করলেন বসার জন্য। বলো সাকিব, আজকাল খুব ব্যস্ত মনে হচ্ছে, তোমাকে অনেক জায়গা খুঁজতে হয়েছে,
সাকিব ধীরে ধীরে বসলো, কিন্তু তার মনে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করছে। নজরুল সাহেব যে তাকে এতদিন ধরে বিশ্বাস করতেন, আজ সেই বিশ্বাসের পেছনে লুকানো সন্দেহ স্পষ্ট হচ্ছে। কিছু ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত ছিলাম স্যার। নজরুল সাহেব গ্লাসের হুইস্কিটা শেষ করে ধীর কণ্ঠে বললেন, ব্যক্তিগত কাজ? তুমি জানো সাকিব, ব্যক্তিগত এবং পেশাদার জগৎ আলাদা নয়, বিশেষ করে যখন তুমি আমার মতো মানুষের সঙ্গে কাজ করছো। সাকিব কথা বলতে গিয়ে থেমে গেল। সে জানে নজরুল সাহেব যা বলতে চাইছেন সেটা সরাসরি নয়, এর পেছনে আরো কিছু আছে। আমি বুঝতে পারছি স্যার, তবে আমার কোনো ইচ্ছা নেই আপনার কাজের বাইরে কিছু করার। আমি সব সময় আপনার বিশ্বস্ত মানুষ হয়েছিলাম। নজরুল সাহেব হঠাৎ করে তার গম্ভীর কণ্ঠস্বরকে নরম করে বললেন, আমি সেটা জানি সাকিব, কিন্তু আজকাল কিছু অদ্ভুত ব্যাপার ঘটছে। কিছু মানুষ আমার কাছের লোকদের সম্পর্কে বেশি আগ্রহ দেখাচ্ছে। তুমি তো জানো আমার জন্য নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ। সাকিবের বুকের ভেতরটা ধক ধক করতে লাগলো, আর মনে হলো নজরুল সাহেব কোনোভাবে বুঝে গেছেন যে চাঁদনি তাকে কিছু বলেছে। এখন কি করা উচিত? সে কি সত্যটা বলবে নাকি চুপ থাকবে? আমি চেষ্টা করছি স্যার, আপনার জন্য নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব। যদি কোনো কিছু হয়ে থাকে আমি তা সরিয়ে ফেলবো। নজরুল সাহেব হঠাৎ হেসে উঠলেন। সেই হাসির মধ্যে ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে যা সাকিবের মনে ভয় ঢুকিয়ে দিবে। আমি আশা করি সাকিব তুমি সত্যি আমার পক্ষে কাজ করছো, কারণ যেই আমার বিরুদ্ধে যাবে তার পরিণতি কখনই ভালো হবে না। রিপিট। এই কথাটা সাকিবের কানে বাজতে থাকলো। তার ভেতর দিয়ে যেন শীতল একটা স্রোত বয়ে গেল। সাকিবের মনে তখন হাজারো চিন্তা। নজরুল সাহেবের কথাগুলো যেন কাটা হয়ে বিচ্ছে। সে জানে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য দ্রুত কিছু একটা করতে হবে, কিন্তু কি করবে তা ভেবে পাচ্ছে না। বসের দিকে তাকিয়ে তার চোখে একটা আতঙ্কের ছাপ স্পষ্ট। স্যার, আমি সবকিছু করার জন্য প্রস্তুত। যদি কিছু হয়ে থাকে আমি জানাতে চাই। আপনাকে নিরাপত্তা দিতে আমি কিছুই ছাড়বো না। নজরুল সাহেব আবারও হাসলেন, কিন্তু সে হাসি যেন ছিল বেদনাদায়ক। তিনি উঠে দাঁড়িয়ে জানলার দিকে এগিয়ে গেলেন। বাইরে রাতের আধারে সমস্ত শহর ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে পড়েছে। সাকিব তুমি জানো আমি কখনো কাউকে বিশ্বাস করি না। পৃথিবীটা অন্ধকারের ভেতর দিয়ে ভেসে যাচ্ছে, আর সেই অন্ধকারে কিছু লোক গোপনে কাজ করে যা আমি কখনই আশা করি না। সাকিব বুঝতে পারছে যে নজরুল সাহেব কিছু গোপন কথা বলতে চান, কিন্তু সে নিজেকে জোর করে রাখতে হবে। আপনার বিশ্বাসের জন্য আমি চেষ্টা করব, তবে যদি আমাকে কিছু বলার থাকে তাহলে সঠিক সময় বলুন। আমি সব সময় আপনার পাশে থাকব। ভালো কথা, তবে আমি মনে করি আমাদের মধ্যে একটা বিশ্বাসের সম্পর্ক গড়ে উঠতে হবে। তুমি যদি আমার কথা মেনে চলো না, তাহলে এই শহরে টিকে থাকা কঠিন হবে। সাকিবের মাথায় তখন ভয়ঙ্কর চিন্তা। সে বোঝে নজরুল সাহেবের কাছে তাকে কোনোভাবেই অসৎ হতে পারবে না, কিন্তু সে জানে তার মধ্যে ঝুঁকি আছে। আমি জানি স্যার, আমি আপনার বিশ্বাসের মর্যাদা দেব। নজরুল সাহেব হঠাৎ তার দিকে ফিরে তাকালেন। তার চোখে ছিল কিছুটা প্রশ্ন, কিছুটা সন্দেহ। তুমি কি জানো আমার পরিবারের ব্যবসা কিভাবে চলছে? আমার ব্যবসায় বিরোধীরা কিভাবে কাজ করছে? আমি চাই তুমি আমার পাশে থাকো, কারণ এই সময় তুমি ছাড়া আর কাউকে আমার উপর ভরসা করা সম্ভব নয়। আমি জানি স্যার, আপনার পরিবার সবসময় নিরাপদে থাকবে। আপনি নিশ্চিন্তে থাকুন। সাকিবের মুখে থাকা আত্মবিশ্বাসের আড়ালে আতঙ্ক চাপা পড়ছিল। সে বুঝতে পারছে নজরুল সাহেবের কথা শুনে অন্য একটি দিকও রয়েছে। তুমি তো জানো চাঁদনি সব সময় আমার কাছে থাকে। সে যে কতটা বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছে তা আমি জানি। আমি চাই তুমি তাকে রক্ষা করো। সাকিব হঠাৎ চমকে উঠল। চাঁদনিকে রক্ষা করা তার জন্য কতটা কঠিন হবে। স্যার, আমি চেষ্টা করব, তবে চাঁদনি যদি আমার সহায়তা নেওয়ার জন্য প্রস্তুত না হয় তবে আমি কিভাবে তাকে রক্ষা করব? এই দুনিয়া কিছু করতে গেলে নিজেকে তৈরি করতে হয়। চাঁদনিকে বোঝাতে হবে তার বিপদ কোথায়। তার সঙ্গে তুমি ভালো করে কথা বলো। আর একটা কথা মনে রেখো, কেউ যেন তোমার কাছ থেকে দূরে সরে যেতে না পারে। স্যার, আমি চেষ্টা করব। নজরুল সাহেব এবার ফিরে গিয়ে তার গ্লাসে হুইস্কি ঢাললেন আবারও। তুমি জানো সাকিব, যে কোনো সংকটের সময় আমরা আমাদের সঠিক মানুষের কাছে ফিরে আসি।
তোমার দায়িত্ব আমার কন্যাকে নিরাপদে রাখা। অবশ্যই স্যার। নজরুল সাহেবের কথাগুলো কানে বাজতে থাকে। সে নিজের মনে স্থির করল এবার আর পেছনে ফিরে যাওয়ার উপায় নেই। সে চাঁদনিকে বুঝতে দিতে চাইছে যে সে সব সময় তার পাশেই থাকবে। নজরুল সাহেবের সঙ্গে আলোচনার পর সাকিবের মনে নতুন উদ্যম এসেছে। সে বাড়ি থেকে বেরিয়ে একটি প্ল্যান তৈরির জন্য প্রস্তুতি নিতে শুরু করলো। বাড়ির দিকে এগিয়ে গিয়ে সাকিব জানলা দিয়ে দেখতে লাগলো। রাতের সিঁড়ি ধরে চাঁদনি চলে যায়। সে যদি এই মুহূর্তে চাঁদনির পাশে থাকতে পারে তাহলে তাদের সম্পর্কের মধ্যে যে ভয়াবহতার সৃষ্টি হয়েছে তা দূর হতে পারে। সাকিব তার গাড়িতে বসে আবারও চাঁদনির দিকে ফোন দিল। হ্যালো, চাঁদনি তুমি কোথায়? আমি খুব চিন্তিত। আমি কিছুটা সমস্যায় আছি, বাবার কাছে যেতে বলেছিল। তুমি জানো আমি তোমার পাশে আছি। তোমার বাবার সঙ্গে আমার কথা হয়েছে, সে খুব চিন্তিত তোমার ব্যাপারে। সত্যি? আমি ভাবছিলাম যে আমাকে আরো বেশি চাপ দেবে। না, এটা না, তোমাকে একটু সময় দিতে হবে। আমি চাই তুমি কিছুটা ধীর গতিতে এগো। আমি বুঝতে পারছি, কিন্তু সাকিব তোমার সঙ্গে আর কেউ তো নেই। আমি তোমার জন্য আছি, তুমি আমার কথা বিশ্বাস করো। আমি বিশ্বাস করি। সাকিব ফোন রাখার পর কিছুক্ষণ ভাবল। তার মন স্থির করলো যে তার চাঁদনির জন্য সবকিছুই করতে হবে। সে জানে নজরুল সাহেবের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য চাঁদনিকে যথাসম্ভব সাহায্য করা প্রয়োজন। তারপর সে সিদ্ধান্ত নিল সে রাতেই চাঁদনির সঙ্গে দেখা করবে। এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য আর কোনো উপায় নেই। গাড়ি চালিয়ে সাকিব আবার চাঁদনির বাড়ির দিকে রওনা হলো। গন্তব্যে পৌঁছার পর তার মনে একটা দৃঢ় বিশ্বাস তৈরি হলো চাঁদনি এবং সে একসাথে প্রতিটি সমস্যার সমাধান করতে পারবে। বাড়িতে পৌঁছতেই বেশ রাত হয়ে গেল। চাঁদনি তখনও তার ঘরেই ছিল। সাকিব ধীরে ধীরে দরজায় গিয়ে কড়া নাড়ল। কিছুক্ষণ পর চাঁদনি দরজা খুলল। সাকিব, তুমি এভাবে রাতে এখানে এসেছো কেন? তুমি জানো আমি তোমার পাশে থাকতে চাই। কিন্তু বাবার সঙ্গে তোমার কথা হয়েছে? হ্যাঁ, সবকিছু ভালো, তবে তুমি কিছুটা সাবধানতা অবলম্বন করো। আমি বুঝতে পারছি। সাকিব তার চোখে ভালোবাসা এবং চিন্তার মিশ্রণ দেখে যা তাকে আরো উদ্বিগ্ন করে তোলে। চাঁদনি, তোমার বাবার বিপদ সম্পর্কে জানতে চাই। আমি তাকে রক্ষা করতে পারবো, কিন্তু তুমি আমাকে সাহায্য করতে হবে। চাঁদনি মাথা নেড়ে সম্মতি জানালো। আমি তোমার সঙ্গে সবসময় আছি সাকিব। সাকিবের হৃদয়ে একটা স্বস্তির অনুভূতি হলো। চাঁদনি এবং সে একসাথে অনেক কিছু সামলাতে পারবে যদি তারা একত্রে কাজ করে। তাহলে শুরু করা যাক। আমাদের এই অন্ধকার জগতের বিপক্ষে একসাথে লড়াই করতে হবে। হ্যাঁ, আমি প্রস্তুত। সাকিবের মনে মনে প্রবাহিত হতে লাগলো নতুন আশা। তারা যে যুদ্ধ শুরু করতে যাচ্ছে তা তাদের জন্য নতুন এক অধ্যায়ের সূচনা করবে। সাকিব এবং চাঁদনি দুজনেই জানে যে তাদের সামনে বিশাল এক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। রাতের অন্ধকারে তারা যেন এক অজানা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সাকিবের চেতন মনে চলছে নানান পরিকল্পনা, আর চাঁদনির মনের মধ্যে আছে অসীম উৎকণ্ঠা। প্রথমে আমাদের জানতে হবে নজরুল স্যারের শত্রুরা কারা, তারা কোথায় ও কিভাবে কাজ করছে। সে সম্পর্কে যদি একটু ধারণা পাই তাহলে আরো সহজ হবে। তবে কি তোমার কাছে কোনো তথ্য আছে? আমি কিছু শুনেছি, কিন্তু সেটা নিশ্চিত না। যদি তুমি দয়া করে সেই তথ্যগুলো আমাকে দিতে পারো তাহলে আমরা শুরু করতে পারবো। হ্যাঁ, আমার এক বন্ধুর মাধ্যমে শুনেছি কিছু লোক আমাদের ব্যবসার দিকে নজর দিচ্ছে। তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কিন্তু আমি নিশ্চিত না তাদের উদ্দেশ্য কি। এই মুহূর্তে আমাদের পরিকল্পনা করতে হবে। যে কোনো তথ্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সাকিব গভীরভাবে চিন্তা করতে লাগলো। সে জানে আসলে তারা এই সময়টাকে কাজে লাগিয়ে শত্রুরা কিভাবে হামলা চালাতে পারে। চাঁদনি, তুমি যদি একবার নজরুল স্যারের কাছে গিয়ে তার কাছ থেকে সরাসরি তথ্য নিতে পারো তাহলে আমরা প্রকৃত পরিস্থিতি সম্পর্কে জানতে পারবো। তুমি ভাবছো বাবার কাছে গিয়ে আমি সরাসরি সবকিছু জানতে পারবো? তিনি তো আমাকে সবসময় বিপদ থেকে দূরে রাখতে চান। ঠিক তাই, কিন্তু তোমাকে তার পাশে দাঁড়াতে হবে। বাবা হিসাবে তিনি চাইবেন তুমি নিরাপদে থাকো, কিন্তু তোমার অবস্থানটা যদি জানান তাহলে তুমি সত্যি সত্যি সাহায্য করতে পারবে। চাঁদনি কিছুক্ষণ ভাবল। তার মনে দ্বিধা। আমি চেষ্টা করব, কিন্তু আমি জানি না বাবা আমাকে কিভাবে নেবেন। একবার চেষ্টা করে দেখি কি হয়। আমি
তোমার সঙ্গে আছি। চাঁদনি হালকা মুচকে হাসে, তার মনে সাহস জাগে। ঠিক আছে, আমি চেষ্টা করব, তবে তুমি কি আমার সঙ্গে আসবে? এখন রাত গভীর হতে লাগলো, কিন্তু তাদের পরিকল্পনা শুরু হলো। সাকিব ও চাঁদনি বের হয়ে গেল। নজরুল সাহেবের অফিসের দিকে তারা অগ্রসর হলো। সেখানে যা হবে তাদের মূল লক্ষ্য। অফিসে পৌঁছানোর পর সাকিব দরজায় টোকা দিয়ে বলল, স্যার, আমিও চাঁদনি আসতে চাই। সাধারণত নজরুল সাহেব খুব ব্যস্ত থাকেন, কিন্তু আজকের পরিস্থিতি ভিন্ন। ভেতরে এসো, আমি তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। দুজনেই ঢুকতে নজরুল সাহেবের চোখে কিছু উদ্বেগ দেখা যায়। আসো, আমি চিন্তা করছিলাম তোমরা কি করবে। বাবা, আমি জানতে চাই কিছু ব্যাপার। সাকিব আমাকে সাহায্য করতে চায়। সাকিব, কি ভাবছো ছেলে? সে তোমার কর্মচারী। স্যার, আমি আপনাকে সাহায্য করতে চাই। আমি জানি কিছু সমস্যা আসছে। নজরুল সাহেব কিছুটা অবাক হলেন। নজরুল সাহেব কিছুর জন্য চুপ হয়ে গেলেন। তিনি ভাবলেন, এই ছেলেটি সত্যি কি তাকে সাহায্য করতে পারে? সঠিক কথা বলেছ। কিছু শত্রু আমাদের ব্যবসায় প্রবেশ করতে চাইছে এবং আমি চাই তুমি এই ব্যাপারে কিছু জেনে আমাকে বলো। স্যার, আমি চেষ্টা করব। আমি জানি কিছু লোক আছে যারা আমাদের বিপক্ষে কাজ করছে। যদি তুমি সত্যি আমাকে সাহায্য করতে পারো তবে তোমার কাজ সহজ হবে। চাঁদনি আবার বলল, বাবা, আমি চাই তুমি আমাদের পাশে থাকো। সাকিবের সাহায্য ছাড়া আমরা এগোতে পারবো না। নজরুল সাহেব মাথা নেড়ে বললেন, ঠিক আছে, আমি তোমাদের সাহায্য করব, কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। এবার সাকিবকে একটি বিশেষ কাজ দেওয়া হলো, তাদের ব্যবসার দিকে নজর রাখার। সেই সাথে চাঁদনিও সাকিবের সঙ্গে থাকবে। আমরা শুরু করব। আমি তোমার সঙ্গে আছি। দুজন একসঙ্গে বাইরে বের হয়ে গেল। সাকিবের মনে তখন একটা উত্তেজনা। সে জানে চাঁদনি তার পাশে আছে এবং তারা একসঙ্গে কাজ করবে। আমরা শত্রুরা কারা তা বের করতে হবে এবং কি কি কারণে তারা আমাদের উপর হামলা করতে চায়। তারা পরিকল্পনা করতে শুরু করলো। সাকিব চাঁদনির দিকে তাকিয়ে বলল, যদি আমরা আমাদের আশপাশে নজর রাখি তাহলে সবকিছু জানার সুযোগ পেতে পারি। চাঁদনি মাথা নেড়ে সম্মতি জানালো। আমার বন্ধুরা একটু সাহায্য করতে পারে, আমি তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারি। সাকিব অবাক হয়ে বলল, চমৎকার, তাদের সাথে কথা বলো, দেখি তারা কিছু জানে কিনা। চাঁদনি তার ফোনে বন্ধুদের সাথে যোগাযোগ করতে লাগলো। কিছুক্ষণ পর সে ফিরে এসে বলল, মণি বলল তার কাছে কিছু তথ্য আছে, সে আজ রাতেই আমাদের সাথে দেখা করবে। চমৎকার, তাহলে আমাদের প্রস্তুতি নিতে হবে। দুজন ঠিক করলো তারা যেন আগে থেকেই সব প্রস্তুতি নিয়ে রাখে। তারা কেবল মনে আসার অপেক্ষা করছিল। এদিকে শহরের অন্ধকারে তাদের বিরুদ্ধে চক্রান্ত শুরু হতে চলছে। সাকিব এবং চাঁদনি একসঙ্গে সবকিছু পরিকল্পনা করে চলেছে। তারা জানে তাদের সামনে নতুন এক জগৎ খুলে যাচ্ছে। নতুন তথ্য পেলে সাকিব এবং চাঁদনি তাদের সামনে বিপদের সামনে দাঁড়িয়ে যাবে। তাদের জন্য প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। একটু পরেই মনে এসে উপস্থিত হলো। সে খুবই উত্তেজিত এবং কিছু একটা বলার জন্য প্রস্তুত। হ্যালো চাঁদনি, সাকিব, আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। কি ধরনের তথ্য? বেশ কয়েকটি লোক আছে যারা নজরুল সাহেবের বিরুদ্ধে কাজ করছে। তাদের মধ্যে একজন শহরের খুব বড় মাফিয়া, নামটা সবারই জানা। কি তারা কি আমাদের ব্যবসায় হামলা করতে চায়? হ্যাঁ, তারা সবসময় নজরুল সাহেবের ব্যবসা নিয়ে নীরবে কথা বলছে। আমি নিশ্চিত তারা শীঘ্রই কিছু করতে চলেছে। সাকিব ও চাঁদনির মধ্যে উদ্বেগ দেখা দিল। আমাদের সবকিছু জানতে হবে। এই মুহূর্তে আমাদের একত্রিত হতে হবে। মনি মাথা নেড়ে বলল, তবে তাদের সম্পর্কে আমরা আগে থেকে কিছু জানতাম। আমাদের কার্যকরীভাবে এগোতে হবে। তাহলে আমাদের আজ রাতেই কিছু একটা করতে হবে। তাদের মধ্যে আলোচনা চলতে থাকলো। সাকিব ভেবে দেখল কিভাবে তাদের পরিকল্পনা বাস্তবায়িত করা যায়। তারা নিশ্চিত করতে চায় যে কোনো বিপদ থেকে তারা নিজেদের রক্ষা করতে পারবে। তাহলে কি আমরা আমাদের বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারি? হয়তো তারা সাহায্য করতে পারবে। হ্যাঁ, আমি তাদের সাথে যোগাযোগ করব। সাকিব ও চাঁদনি জানতে পারলো তাদের সহযোগিতা প্রয়োজন। তারা এবার একসঙ্গে পুরো পরিকল্পনা তৈরি করতে বসলো। সাকিব চাঁদনির দিকে তাকিয়ে বলল, চাঁদনি, তোমার বাবার নিরাপত্তা তোমার কাছে প্রথমে রাখতে হবে। তারপর তুমি যেভাবে পারো সেভাবে আমাদের পাশে থাকবে। আমি প্রস্তুত। আমার বাবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এভাবে
চাঁদনি, সাকিব এবং মনি মিলে পরিকল্পনা করতে লাগলো। তাদের আলোচনা যখন চলছিল তখন সাকিবের মনে একটি পরিকল্পনা আসলো। চাঁদনি, তুমি যদি তোমার বাবার সাথে নির্দিষ্ট সময় কথা বলার সুযোগ পাও, তাহলে তুমি কি তাকে আমাদের এই পরিস্থিতির কথা বলতে পারো? হ্যাঁ, আমি বাবার সাথে বসে কথা বলবো, তবে আমি জানি না তিনি আমাদের কাজকে কিভাবে নেবেন। কিন্তু যদি আমরা এই ব্যাপারটা খুব গুরুত্ব সহকারে তুলে ধরি, তাহলে তিনি বুঝতে পারবেন যে আমাদের বিপদ আসছে। মনি একেবারে সমর্থন জানিয়ে বলল, ঠিক আছে, তাহলে তোমরা একসাথে পরিকল্পনা করো, আমি আমার বন্ধুদের সাথে যোগাযোগ রাখবো। ঠিক আছে, আমি বাবাকে বলবো যে আমরা শত্রুদের সম্পর্কে কিছু জানতে পেরেছি। এদিকে রাত গভীর হতে লাগলো। সাকিব জানালেন যে তাদের সময় কমে আসছে। চাঁদনি দ্রুত তার ফোন বের করলো এবং কয়েকজন বন্ধুদের সাথে যোগাযোগ শুরু করলো। হ্যালো তানিয়া, আমি চাই তুমি আমাদের জন্য কিছু নজরদারি করো। কিছু একটা ঘটছে এবং আমাদের কিছু তথ্য প্রয়োজন। সাকিব ও মনির কথা বলছিল। চাঁদনি ফিরে এসে বলল, তানিয়া বলেছে সে খেয়াল রাখবে। দারুণ, এবার আমাদের চেষ্টা করতে হবে। তাদের কথনে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হলো। চাঁদনি, তুমি কি তোমার বন্ধুদের বলবে যে তারা আমাদের নিরাপত্তার জন্য নজর রাখবে? আমরা যত বেশি তথ্য পাবো ততই নিরাপদ থাকবো। তাহলে আমাদের পরিকল্পনা শুরু করা যাক। প্রথমে আমরা নিশ্চিত হব যে চাঁদনির বাবা নিরাপত্তা সুনিশ্চিত, তারপর আমরা সেই মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ঠিক আছে, আমাদের এই কাজগুলো শেষ করতে হবে। চাঁদনি কিছুটা ভয়ে বলল, আমি ভয় পাচ্ছি সাকিব, যদি তারা সত্যি আমাদের উপর হামলা চালায়। তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। আমরা এই সমস্যা মোকাবেলা করব। তাদের মধ্যে এক আনন্দ বন্ধন তৈরি হচ্ছিল। সাকিব চাঁদনিকে তার সাহসের জন্য সমর্থন দিচ্ছিল। ঠিক আছে, আমি চেষ্টা করব। আমি বিশ্বাস করি আমরা একসঙ্গে সবকিছু করতে পারবো। সাকিবের মনে তখন একটি দৃঢ় প্রত্যয় ছিল। চলো আমরা প্রস্তুতি নিতে শুরু করি। তাহলে আমরা কি কি করতে পারি? প্রথমে আমরা আমাদের আশেপাশে নজর রাখবো, এরপর মাফিয়াদের সাথে যোগাযোগ করতে হবে। আমরা যদি তাদের সম্পর্কে কিছু জানি তাহলে সবকিছু সহজ হবে। তবে আমাদের সতর্ক থাকতে হবে। তাদের পরিকল্পনা তো তৈরি হলো এবং তারা তাদের পরবর্তী পদক্ষেপের দিকে নজর দিতে লাগলো। তাহলে আমি কিছু বন্ধুদের খবর দেব, আমরা একটা ছোট দল গঠন করব। চমৎকার, চলো আমরা এখনই শুরু করি। সাকিব, চাঁদনি এবং মনি একসঙ্গে কাজ শুরু করলো। সাকিব জানালেন তাদের সাহসী পদক্ষেপের ফলে অনেক কিছু পরিবর্তন হতে পারে। রাতের অন্ধকারে তারা নির্ধারণ করলেও তাদের সম্ভাব্য বিপদের বিরুদ্ধে প্রস্তুতি নেওয়া হবে। একটি নতুন ভোরের অপেক্ষা সকলকে। সকালে চাঁদনি এবং সাকিব অফিসে ফিরে গেল। নজরুল সাহেবও ছিলেন। সাকিবের মনে তখন একটি পরিকল্পনা ছিল। স্যার, আমরা পরিস্থিতির দিকে নজর রাখতে চাই। কিছু সন্দেহজনক আচরণ আমাদের সামনে এসেছে। নজরুল সাহেব কিছুটা চিন্তিত হয়ে বললেন, সঠিক কথা বলেছ। তোমরা কি কিছু জানতে পেরেছো? আমরা কিছু তথ্য সংগ্রহ করতে পেরেছি, কিন্তু সেগুলো সম্পূর্ণ নিশ্চিত নয়। তাহলে আমাদের তদন্ত করতে হবে। হ্যাঁ স্যার, আমি এবং চাঁদনি সহযোগিতা করব। এখন তারা তিনজনে এই বিষয়ে একসঙ্গে কাজ করতে শুরু করলো। আমরা যদি আরো কিছু তথ্য পেতে পারি তাহলে হয়তো পরিস্থিতি পরিবর্তন হবে। সাকিবের মনে তখন একটি নতুন আশার সঞ্চার হলো। তাহলে আমাদের শত্রুদের উপর নজর রাখা উচিত। অফিসে কাজ চলছিল, কিন্তু তাদের মনে কেবল চিন্তা ছিল সঠিক পদক্ষেপ নেওয়ার। সাকিব এবং চাঁদনি যেন একসাথে নতুন একটা দিক নিয়ে আসার চেষ্টা করছিল। তাদের উদ্যোগে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। রাত গভীর হলো, কিন্তু তাদের মধ্যে কিছু একটা হচ্ছে। সাকিব জানে সে এবং চাঁদনি একসাথে সবকিছুই সামলাতে পারবে। আমি বিশ্বাস করি আমরা সফল হব। হ্যাঁ, আমি তোমার সাথে আছি। এভাবেই শুরু হলো তাদের নতুন অভিযান, যেখানে সাহস এবং উদ্যোগের সম্মিলনে একটি নতুন যাত্রার সম্মেলন হতে চলেছে। পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে যাচ্ছে, কিন্তু সাকিব এবং চাঁদনি একসঙ্গে তা মোকাবেলা করার প্রস্তুতি নিচ্ছে। এখন তাদের সামনে নতুন এক উদ্দেশ্য। আমরা শত্রুদের দিকে নজর রাখতে হবে এবং দ্রুত তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে। সাকিব ও চাঁদনি সম্মত হলো। চলো আমরা কাজ শুরু করি। এখন সারা শহর তাদের জন্য অপেক্ষা করছে এবং শত্রুরা কোথায় আছে তা জানার জন্য সাকিব, চাঁদনি এবং মনি তাদের
উদ্যোগে এগিয়ে যাচ্ছে। এভাবেই তারা এক নতুন পরিস্থিতির মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে গেল, যেখানে প্ল্যান, সাহস এবং বিপদ অপেক্ষা করছে। সাকিব ও চাঁদনি তাদের পথে এগিয়ে যাবে, যাতে তারা নিজেদের ভালোবাসা এবং নিরাপত্তা নিশ্চিত করতে পারে। কিছু করতে হবে, আমরা একসঙ্গে পারবো। এখন তাদের অভিযান শুরু হবে। পরিস্থিতি উত্তপ্ত এবং প্রতিটি পদক্ষেপ তাদের সামনে নতুন এক চ্যালেঞ্জ নিয়ে আসছে। আমি তোমার পাশে আছি সাকিব, আমরা একসাথে যাব। এভাবেই শুরু হলো তাদের অভিযান। এখন শহরের অন্ধকারে সাকিব এবং চাঁদনি যাত্রা শুরু করলো। তাদের সামনে একটি রহস্যময় অধ্যায়। আমরা এগোই। এবং সেই সাথে তাদের হৃদয়ে ছিল সাহস আর তাদের প্রেমের শক্তি। এখন তাদের সামনে অপেক্ষা করছে একটি নতুন যাত্রা, যেখানে তাদের সম্মিলিত শক্তি তাদের সামনে আনবে নতুন সূর্যোদয়। আমি বিশ্বাস করি আমরা সফল হব। এবং সাকিবের মনে তখন একটি দৃঢ় প্রত্যয়। তারা জানে তাদের প্রেমই হবে তাদের শক্তি এবং তারা একসঙ্গে এগিয়ে যাবে। এভাবেই তাদের যাত্রা চলবে যতক্ষণ না তারা নিজেদের জীবনকে নিরাপত্তা দিতে পারে। সাকিব এবং চাঁদনি তাদের পথ তৈরি করতে লাগলো। সাকিব, চাঁদনি এবং মনি একসাথে তাদের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করলো। তারা জানতো যে শত্রুরা তাদের লক্ষ্যবস্তু বানানোর জন্য প্রস্তুত। অফিসের পরিবেশে একচাপা আতঙ্ক কাজ করছিল, কিন্তু তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো। আমাদের আরো তথ্য প্রয়োজন। শত্রুরা যদি জানে আমরা তাদের খুঁজছি, তাহলে তারা পালিয়ে যেতে পারে। তাহলে আমরা কি করব? আমাদের প্রথমে তাদের গতিবিধি সম্পর্কে নিশ্চিত হতে হবে। আমি আমার বন্ধুদের থেকে সাহায্য চাইবো, তারা শহরের নানান স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে। সাকিব চাঁদনির প্রতি তাকিয়ে বলল, তুমি যদি তাদের বলো যে আমরা নিরাপত্তার জন্য চেষ্টা করছি, তাহলে তারা নিশ্চয়ই আমাদের সাহায্য করবে। চাঁদনি সম্মত হলো। রাতের অন্ধকারে তারা বিভিন্ন বন্ধুদের সাথে যোগাযোগ করতে লাগলো। একে একে তথ্য আসতে লাগলো। কিছুক্ষণ পর চাঁদনি বলল, আমার এক বন্ধু বলেছে যে সে শহরের বাইরে এক রহস্যময় গাড়ি দেখেছে। মনে হয় তাদের মধ্যে কিছু গোপনীয়তা রয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য। আমরা সেখানে যাওয়ার পরিকল্পনা করতে পারি। ঠিক আছে, আমাদের আগামীকাল সকালে সেখানে যেতে হবে, কিন্তু সবার নিরাপত্তার কথা মাথায় রাখতে হবে। রাত পেরিয়ে সকাল হলে সাকিব, চাঁদনি এবং মনি শহরের বাইরে গিয়ে তথ্য সংগ্রহ করতে লাগলো। গন্তব্যে পৌঁছানোর পর তারা একটি অ্যাবান্ডনেড অরিয়াস দেখতে পেল। এখানে কি তারা বসবাস করছে? আমাদের খুব সতর্ক থাকতে হবে। হ্যাঁ, নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে হবে। তারা একটু দূরে গিয়ে দেখলো কিছু লোক গোপনে আলোচনা করছে। সাকিব তাদের দিকে নজর রাখতে লাগলো। হঠাৎ সে লক্ষ্য করলো একজন পরিচিত মুখ। সেজান চাঁদনির প্রাক্তন প্রেমিক, যিনি তাদের সব ঘটনার সাথে জড়িত। ওই দেখো সেজান, সে এখানে কি করছে? চাঁদনি কিছুটা অবাক হয়ে বলল, সেজান, সে কেন এখানে এসেছে? সাকিব তাদের কথোপকথন শুনতে লাগলো। সেজান বলছিল, আমি জানি তারা আমাদের লক্ষ্য বানাচ্ছে, কিন্তু আমাদের জন্য এটি একটা সুযোগ। আমাদের মধ্যে সহযোগিতা হওয়া উচিত। সাকিব তার মাথায় অনেক প্রশ্ন নিয়ে বলল, সেজান কি আমাদের প্রতিপক্ষ, নাকি সে আসলে আমাদের সাহায্য করতে চাচ্ছে? চাঁদনি ভাবতে লাগলো। আমরা জানি না, তবে আমাদের গোপনে দেখতে হবে। তারা আবার কাছে চলে গেল আর আড়াল থেকে সেজানের কথোপকথন শুনতে লাগলো। সেজান আরো বলছিল, যদি আমরা সঠিক সময় তাদের আক্রমণ করি, তবে আমরা তাদের পরিকল্পনা বিফলে দিতে পারব। মনি বলল, এটা স্পষ্ট যে সেজান তাদের সঙ্গে যুক্ত। আমাদের তাকে আটকাতে হবে। সাকিব তার সাথীদের দিকে তাকালো। আমরা যদি সেজানকে আটকাতে পারি, তাহলে হয়তো আমরা অন্যদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো। চাঁদনি বলল, কিন্তু আমাদের উচিত তাকে সরাসরি সন্দেহ করা, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করতে পারি। তারা পরিকল্পনা করলো সেজানের সামনে গিয়ে সরাসরি কথোপকথন শুরু করবে, কিন্তু তারা জানতো যে তাদের খুব সতর্ক থাকতে হবে। সাকিব এবং চাঁদনির সামনে এগিয়ে গেল। সেজানকে দেখে সেজান তাদের দিকে তাকালো এবং একটু হাসলো। তুমি এখানে কিভাবে এলে? তোমাদের তো এখান থেকে দূরে থাকা উচিত। আমরা সত্য জানার জন্য এসেছি। তুমি কিভাবে এখানে? আমরা জানি তুমি এখানে অন্যদের সঙ্গে আলোচনা করছো। আমাদের বলো, তোমার উদ্দেশ্য কি? সেজান কিছুক্ষণ চুপ থাকলো। আমার উদ্দেশ্য সঠিক। আমি চাই সন্ত্রাসীদের বিরুদ্ধে একসাথে কাজ করতে। কিন্তু তুমি আগে আমাদের বন্ধু ছিলে, কেন তুমি তাদের সঙ্গে যুক্ত হলে? তোমরা যা ভেবে রেখেছো তা ঠিক নয়। আমি জানি সন্ত্রাসীরা আমাদের উপর আক্রমণ করতে চাচ্ছে।
আমি তাদের প্রতিরোধ করতে যাচ্ছি। সাকিব ও চাঁদনি একে অপরের দিকে তাকালো। তুমি আমাদের বিশ্বাস করাতে পারবে? আমাদেরকে কিছু তথ্য দাও। সেজান কিছুক্ষণ চিন্তা করলো। তোমাদের জন্য কিছু তথ্য রয়েছে, কিন্তু প্রথমে তোমরা যদি আমাকে বিশ্বাস করতে পারো। তারা সম্মত হলো, কিন্তু সেজানের প্রতি আস্থা রাখা কঠিন ছিল। আমাদের জন্য তথ্য দরকার, তবে আমরা তোমার কথায় পুরোপুরি বিশ্বাস করতে পারি না। সেজান কিছু তথ্য দিতে লাগলো। তারা তোমাদের উপর আক্রমণ করতে চাচ্ছে, তাদের মূল লক্ষ্য হলো চাঁদনি। চাঁদনি হঠাৎ আতঙ্কিত হয়ে পড়ল। কেন কেন তারা আমাকে লক্ষ্য করছে? তুমি জানো তোমার বাবা একজন প্রভাবশালী ব্যক্তি, তারা তোমাকে ব্যবহার করতে চাচ্ছে। সাকিব চাঁদনির হাত ধরলো। আমরা তোমাকে রক্ষা করব, তুমি চিন্তা করো না। সেজান দ্রুত বলল। আমরা এই অবস্থার মধ্যে থেকে বের হতে হবে, তাড়াতাড়ি কাজ করতে হবে। সাকিব এবং চাঁদনি তাদের সিদ্ধান্ত নিয়ে প্রস্তুত হতে লাগলো। তাহলে আমাদের কি করতে হবে? আমরা সবাই একত্রিত হয়ে তাদের পরিকল্পনা ভেঙে দেব। চাঁদনি কিছুটা ভাবতে লাগলো। কিন্তু আমাদের জন্য বিপদ হতে পারে। আমরা একসাথে যে কোনো বিপদের মুখোমুখি হতে পারি। সেজান কিছু তথ্য দিয়ে সাহায্য করতে লাগলো, যাতে তারা শত্রুদের পরিকল্পনা সম্বন্ধে জানে। তোমরা দ্রুত কাজ শুরু করো, আমি তোমাদের সাহায্য করব। এখন তাদের মধ্যে একটি লোক খুঁজছি শত্রুদের মোকাবেলা করার। তারা জানতো যে এটি একটি বিপজ্জনক জায়গা, কিন্তু সাকিব এবং চাঁদনির মধ্যে এক নতুন সম্পর্ক গড়ে উঠছিল। আমরা যদি একসাথে কাজ করি তাহলে আমরা সফল হব। হ্যাঁ, এবং আমি সবসময় তোমার পাশে থাকবো। এখন তারা একটি পরিকল্পনা তৈরি করতে লাগলো। আমরা 3টি দলে বিভক্ত হব। এক দল তথ্য সংগ্রহ করবে, এক দলে শত্রুদের দিকে নজর রাখবে এবং একটি দল আমাদের নিরাপত্তা নিশ্চিত রাখবে। এটি দুর্দান্ত পরিকল্পনা। আমার বাবার কাছ থেকে কিছু সাহায্য নিতে পারি, তিনি সব সময় আমার পাশে থাকবেন। সাকিব বলল। এটা খুব ভালো, দ্রুত ব্যবস্থা নিতে হবে। সে যেন দলবদ্ধ হয়ে কাজ করতে লাগলো। আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে। তারা রাতের অন্ধকারে তাদের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করলো। আমি আমার বাবার সঙ্গে কথা বলবো। আমরা নিরাপত্তার ব্যবস্থা করতে পারি। সবার মধ্যে একত্রিত হয়ে কাজ করার উদ্দীপনা ছিল। আমরা একসাথে লড়বো। এখন তারা একসাথে বিপদের দিনে এগিয়ে আসে না। কিছু সময় পর তারা শত্রুদের অবস্থান সম্পর্কে আরো তথ্য জানতে পারল। তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কিছু সময় লাগবে, আমাদের সময় আছে। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে। চাঁদনি অনুভব করলো যে সাকিব তার জন্য কতটা গুরুত্বপূর্ণ। সাকিব, আমি জানি তুমি সব সময় আমার পাশে আছো। চাঁদনি আর সাকিবের মধ্যে কথোপকথন চলতেই থাকলো। সাকিবের চোখে এক ধরনের শঙ্কা ছিল। সে চাঁদনির প্রতি তার অনুভূতি বুঝতে পারছিল, কিন্তু পরিস্থিতি এত জটিল ছিল যে তাকে সবকিছু দৃষ্টিভঙ্গিতে রাখতে হচ্ছিল। চাঁদনি, আমি জানি সবকিছু সহজ নয়, কিন্তু আমি তোমার জন্য যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত। চাঁদনি তার মুখে একটি সামান্য হাসি নিয়ে বলল। আমি জানি, কিন্তু আমরা যদি একসাথে কাজ করি তাহলে আমাদের জন্য সবকিছু সহজ হবে। সেজান তাদের পরিকল্পনার দিকে মনোযোগ দেওয়ার সময় বলল। আমরা একসাথে এগোতে পারি। আমাদের কাজ হলো পরিকল্পনা করা এবং শত্রুদের প্রতিরোধ করা। এখন আমাদের শত্রুদের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে ভালো করে জানতে হবে। তারা রাতের অন্ধকারে নতুন পরিকল্পনা নিয়ে বের হলো। সাকিব চাঁদনির হাত ধরেছিল, যেন সে তার পাশেই রয়েছে এবং সে নিরাপদ। এই অনুভূতি সাকিবকে আরো শক্তিশালী করে তুলছিল। আমরা তাদের মধ্যে একটি ঢোকা পথে প্রবেশ করব, তারপর আমরা তথ্য সংগ্রহ করব। চাঁদনি কিছুটা ভয় পেয়ে বলল। এটা বিপজ্জনক, কিন্তু আমি তোমার সঙ্গে থাকতে চাই। আমরা সতর্ক থাকবো, যদি কিছু ঘটে তবে আমরা পালানোর প্রস্তুতি নেব। তারা স্থান ত্যাগ করে শত্রুদের অবস্থানে পৌঁছল। সেখানকার পরিস্থিতি দেখার জন্য তারা গোপনে ঢুকে গেল। গোপন তথ্য সংগ্রহ করার জন্য সাকিব তার অভিজ্ঞতা কাজে লাগাল। কিছুক্ষণের মধ্যে তারা একটি বিশাল কক্ষের সামনে এসে দাঁড়ালো। সেখান থেকে অস্পষ্ট কথা কানে এলো। এটা আমাদের জন্য সঠিক সুযোগ, আমরা ভিতরে প্রবেশ করতে পারি। চাকরি আর মনি একে অপরের দিকে তাকিয়ে ভাবতে লাগলো। কিন্তু আমাদের নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হবে। রিপিট। চাঁদনি আর মনি একে অপরের দিকে তাকিয়ে ভাবতে লাগলো। সাকিব সিদ্ধান্ত নিল। আমরা দ্রুত কাজ করব। এবার আমাদেরকে যে কোনো মূল্যে তথ্য সংগ্রহ করতে হবে। তারা গোপনে কক্ষের মধ্যে প্রবেশ করবে। সেখানকার পরিস্থিতি তাদেরকে আরো বিপদের দিকে ঠেলে দিচ্ছিল। চারপাশে অনেকেই ছিল, তাদের মধ্যে সন্ত্রাসী কোনো
চারপাশে অনেকেই ছিল, তাদের মধ্যে সন্ত্রাসী গ্রুপের সদস্যরা। সাকিব এবং তার দলের জন্য এই মুহূর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি কোণায় দাঁড়িয়ে থাকা সন্ত্রাসীদের মধ্যে একজনের কথা সাকিব শুনতে পেল। এই কথাটা শুনে সাকিবের মাথায় বিপদ আসলো। সে দ্রুত বলল, আমরা সময় নষ্ট করতে পারি না, আমাদের এখনই কিছু করতে হবে। চাঁদনি সাকিবের দিকে তাকিয়ে বলল, তুমি ঠিক বলছো, আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। মনি বলল, আমরা তাদের আক্রমণ করব, তারা আমাদের সুযোগ দিচ্ছে। সাকিব নিজেকে প্রস্তুত করে বলল, এখন আমাদের যে কোনো মূল্যে সংক্রমণ করতে হবে। চাঁদনি কিছুটা উদ্বেগ প্রকাশ করে বলল, কিন্তু আমাদের নিরাপত্তা কতটা নিশ্চিত? আমাদের কোনো সুযোগ নষ্ট করা চলবে না। সাকিব হঠাৎই সামনে বের হয়ে এসে সন্ত্রাসীদের উদ্দেশ্যে চিৎকার করে বলল, এখনই থামো, তোমরা আর একজন নিরীহ মানুষকে আঘাত করতে পারবে না। সন্ত্রাসীরা ঘাবড়ে গেল। তারা হঠাৎ সাকিবকে দেখে অবাক হয়ে গেল, কিন্তু মুহূর্তের মধ্যে তারা নিজেদের নিয়ে ঝাঁপিয়ে পড়ে। সাকিব খুবই আত্মবিশ্বাসী ছিল। আমি চাঁদনিকে রক্ষা করতে এসেছি, তোমরা জানো না সে কত মূল্যবান। চাঁদনি সাকিবের পাশে এসে দাঁড়ালো। তোমরা আমাদের আর ভয় দেখাতে পারবে না। সন্ত্রাসীরা তাদের প্রতি তীর্যক চোখে তাকালো এবং বলল, তুমি কি ভেবেছো তোমরা আমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে? হ্যাঁ, আমরা পারবো, এবং তোমরা বুঝতে পারবে এই লড়াই সহজ হবে না। সাকিব বলল। সন্ত্রাসীরা মুহূর্তের জন্য একটু স্তম্ভিত হয়ে গেল, কিন্তু তারপর নিজেদের মধ্যে সংকল্প করতে লাগলো। তারা হঠাৎ সাকিবের দিকে এগোতে লাগলো। সাকিব সাবধান। আমরা তাদের মোকাবেলা করব। মনি, তুমি ডান দিকে যাও, আমি বামে। একসাথে তারা সন্ত্রাসীদের উপর আক্রমণ করতে লাগলো। সাকিব একের পর এক সন্ত্রাসীকে আক্রমণ করতে লাগলো, তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে। এখন আমাদের প্রতিটি পদক্ষেপ হিসেব করে নিতে হবে। চাঁদনিও পেছনে থাকলো না, সে সাকিবের পাশেই ছিল। যেভাবে সে তার সবটুকু শক্তি দিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে। আমরা একসাথে আক্রমণ করব। সন্ত্রাসীরা প্রতিরোধের চেষ্টা করছিল, কিন্তু সাকিব আর চাঁদনির দৃঢ় মনোবল তাদেরকে পেছনে ঠেলে দিতে লাগলো। এক পর্যায়ে সন্ত্রাসীরা নিজেদের মধ্যে ছত্রভঙ্গ হয়ে গেল। এখনই আমাদের সুযোগ। সবাই একত্রিত হয়ে সন্ত্রাসীদের ওপর ঝাঁপিয়ে পড়ল। চাঁদনি তার দক্ষতা দিয়ে একাধিক সন্ত্রাসীকে ধরাশায়ী করতে সক্ষম হলো। সাকিবও একইভাবে লড়াই চালিয়ে গেল। আমরা জিতব, আমাদের পরাজিত করা যাবে না। এইভাবেই তাদের মধ্যে যুদ্ধ চলতে থাকলো। সময়ের সাথে সাথে পরিস্থিতি আরো তীব্র হয়ে উঠছিল। এখন তারা কিছুটা ক্লান্ত হলেও তাদের উদ্দেশ্য পরিষ্কার ছিল। সাকিবের মাথায় একটাই চিন্তা ঘুরছিল, চাঁদনির নিরাপত্তা নিশ্চিত করা। যুদ্ধ চলাকালীন এক মুহূর্তে সাকিবের চোখের সামনে দেখা দিল সন্ত্রাসীদের নেতা। তুমি কি ভেবেছো তোমরা আমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে? আমি তোমাদের বিনাশ নিশ্চিত করব। সাকিব আগের থেকে আরো দৃঢ় হয়ে বলল, তুমি যাই করো, আমি চাঁদনির জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। তোমার সাহস ভালো, কিন্তু শেষ মুহূর্তে তোমরা হারবে। না, আমরা হারাবো না। না, আমরা হারবো না, আমরা শক্তিশালী। সন্ত্রাসী নেতা হাসতে লাগলো। এখন সবার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ল। যুদ্ধের পরিবেশ গাঢ় হয়ে উঠছিল। সাকিব সিদ্ধান্ত নিল, এবার তাদের বিরুদ্ধে পূর্ণ আক্রমণ শুরু করতে হবে। এখন আমাদের শেষ আক্রমণ করতে হবে একসাথে। তারা সবাই একত্রিত হয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিল। সন্ত্রাসীরা হঠাৎ তাদের সংখ্যা বাড়িয়ে দিতে চেষ্টা করল, কিন্তু সাকিব ও চাঁদনির প্রয়াস তাদের পদক্ষেপ থামাতে সক্ষম হলো। অবশেষে সাকিব তার শক্তি দিয়ে সন্ত্রাসী নেতার দিকে এগিয়ে গেল। এবার তোমার পালা। সন্ত্রাসী নেতা ঘাবড়ে গেল, কিন্তু সে পিছু হটেনি। তুমি ভুল করছো, আমি তোমাদের প্রতিরোধ করব। সাকিব তার সর্বশক্তি দিয়ে আক্রমণ চালালো এবং সন্ত্রাসী নেতাকে মাটিতে ফেলে দিল। এবার তোমার বিদায়। চাঁদনি সেই মুহূর্তে সাকিবের পাশে এসে দাঁড়ালো এবং বলল, সাকিব ও চাঁদনির মধ্যে প্রেমের সম্পর্ক আরো গভীর হতে লাগলো। তারা একে অপরের প্রতি সত্যিকার ভালোবাসা অনুভব করতে শুরু করেছিল। চাঁদনির পরিবার জানতো না যে সাকিব আসলে তার কর্মচারী, কিন্তু তার প্রতি চাঁদনির অনুভূতি ছিল অনেক বেশি। একদিন সাকিব চাঁদনির সামনে তার পছন্দের একটি আংটি নিয়ে হাজির হলো। চাঁদনি, আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, তবে আমার মনে হয় আমাদের সম্পর্কের নতুন একটি ধাপে পা রাখতে হবে। চাঁদনি তার চোখে বিস্ময় নিয়ে বলল, এটা কি সত্যি? তুমি কি আমাকে সত্যি বিয়ের প্রস্তাব দিচ্ছ? সাকিব নিশ্চিত করে বলল,
হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি চাচ্ছি আমাদের সম্পর্ক একটি নতুন মাত্রায় প্রবাহিত হোক। চাঁদনি তার চোখে জল ধরে পড়ল। আমি প্রস্তুত। আমি তোমাকে জীবন ভর ভালোবাসবো। এরপর সাকিব এবং চাঁদনি তাদের পরিবারের সাথে কথা বলার জন্য প্রস্তুত নিল। সাকিবের পেছনের গল্প জানালে চাঁদনি এবং তার পরিবার কিছুটা দোটানায় পড়ে গেল। তারা জানতো সাকিব কেবল একজন কর্মচারী, কিন্তু তারা সাকিবের প্রেমের সত্যিকার গভীরতা বুঝতে পারেনি। চাঁদনি তার বাবা মায়ের কাছে সাকিবের সাথে সম্পর্কের কথা বলল। বাবা মা, সাকিব আমাকে সত্যিই ভালোবাসে। আমি চাই আমাদের বিয়ে হোক। চাঁদনি তার বাবা মাকে বোঝাতে লাগলো। তিনি শুধু একজন কর্মচারী নন, তিনি আমার সঙ্গী। আমাদের মধ্যে সত্যিকার ভালোবাসা আছে। এদিকে সাকিব ও চাঁদনির পরিবারকে বোঝাতে চাইল। সে তাদের কাছে গিয়ে বলল, আমি জানি আমি একজন কর্মচারী, তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি চাঁদনি সুখের জন্য আমি সবকিছু করব। আমি তাকে ভালোবাসি এবং আমি আমার প্রতিটি প্রচেষ্টা দেব তাকে সুখী করার জন্য। চাঁদনির মা সাকিবের প্রতি কিছুটা সহানুভূতিশীল প্রকাশ করলেন। সাকিব একদম আত্মবিশ্বাসী হয়ে বলল, হ্যাঁ, আমি চাই আমি তাকে সুখী রাখবো। চাঁদনির পরিবার তাদের সম্পর্ক নিয়ে আলোচনা করতে শুরু করলো। অনেকটা দ্বিধার পর তারা তাদের সম্পর্ককে মেনে নিতে রাজি হলো। এরপর সাকিব ও চাকরির বিয়ের জন্য প্রস্তুতি নিতে লাগলো। তাদের ভালোবাসার শক্তিতে পরিবারও একমত হলো। বিয়ের দিনটা হলো একটি বিশেষ দিন। সাকিব এবং চাঁদনি একে অপরের হাতে হাত রেখে নিজেদের প্রতিশ্রুতি দিল। চাঁদনি, আমি তোমাকে সব সময় ভালোবাসবো এবং আমি তোমার জন্য জীবনের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করব। বিয়ের অনুষ্ঠানের উপস্থিত সবাই পাবেন প্রেমের গভীরতা দেখে মুগ্ধ হলাম। এই বিশেষ দিনটি ছিল তাদের জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা। সবার সামনে তারা একসঙ্গে শপথ নিল, আমরা একসাথে থাকবো, ভালোবাসবো এবং একে অপরকে রক্ষা করব। এভাবেই স্বামী স্ত্রীর প্রেম সফলভাবে একটি নতুন অধ্যায়ে প্রবাহিত হলো। তাদের জীবনের নতুন যাত্রা শুরু হলো, যেখানে তারা একে অপরের সুখ দুঃখ এবং অংশীদার হয়ে থাকবে। তাদের প্রেমের গল্প সমাপ্ত হলো, কিন্তু তাদের নতুন জীবন কেবল শুরু হলো।